বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশ সংবিধানের অর্ধশতবার্ষিকী উপলক্ষে একটি সিরিজ আলোচনার আয়োজন করেছি আমাদের এই সংগঠন থেকে, যেটার চতুর্থ পর্বে আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দলিল ও বাংলাদেশের সংবিধান। আজকে আমাদের সাথে বক্তা হিসেবে উপস্থিত আছেন ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম অর্থাৎ UNODC এর রিজিওনাল অফিস ফর সাউথ এশিয়ার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার জনাব মাহাদি হাসান। এর আগে একটু বলে নিতে চাই, আমাদের এই সংগঠনটি বাংলাদেশের সংবিধানের অর্ধশতবার্ষিকী উপলক্ষে এর আগে 3টি আলোচনা পর্ব শেষ করেছে, যার প্রথম পর্বে ছিল বাংলাদেশের সংবিধান ও সমাজতন্ত্র। আলোচক ছিলেন অধ্যাপক এম আকাশ, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় পর্বে ছিল স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান। আলোচক ছিলেন অধ্যাপক SM মাসুম বিল্লাহ, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং এর ধারাবাহিকতায় তৃতীয় পর্বে ছিল ফ্রম ডেমোক্রেটিক ফাউন্ডিং টু আনস্টেবল কনস্টিটিউশনালিজম। সেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রিদওয়ানুল হক, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ। আজকে আমরা বক্তার পরিচিতি খুব সংক্ষেপে তুলে ধরতে চাই। আমাদের জনাব মাহাদি হাসান ইউএনওডিসির রিজিওনাল সাউথ এশিয়ান রিজিওনাল প্রোগ্রাম অফিসার হিসেবে এখন কর্মরত আছেন। এর আগে ছিলেন ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিস এর লিগ্যাল প্রোটেকশন অ্যাসোসিয়েট। এছাড়াও তিনি ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যান্ড গভর্নেন্স বিষয়ক পলিসি অ্যানালিস্ট ছিলেন এবং রিলিফ ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর সাথে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন। তো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। আমি মাহাদি হাসান স্যারের কাছ থেকে অনুমতি চাচ্ছি। ধন্যবাদ সাদিয়া। অবশ্যই আমি খুবই আনন্দিত এই প্রচেষ্টাটির সাথে অংশগ্রহণ করতে পেরে। আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। প্রথমেই মানবাধিকার এবং বাংলাদেশ সংবিধান নিয়ে যে প্রশ্নটি আমাদের সামনে আসে, অধিকার কি, এটা তো আমরা সবসময় দৈনন্দিন জীবনে, রাজনৈতিক জীবনে খুব হরহামেশাই ইউজ করে থাকি। আমার প্রশ্নটি হচ্ছে, মানবাধিকার এই ধারণাটা যখন আমাদের মানব সমাজে আসলো, এরপর থেকে এটার বিকাশের ইতিহাসকে 3টি প্রজন্মে ভাগ করা হয়ে থাকে। তো আপনি যদি এই 3টি প্রজন্মকে একটু সংক্ষেপে পরিচিত করে দেন আমাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ সাদিয়া। আমি এই প্রশ্নটি আগে আমি একটু প্রাথমিক কথা বলে নিতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে প্রথমত আজকে আমরা পরবর্তী যে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আমরা কথা বলবো, যেটা আমাদের এখন পর্যন্ত নির্ধারিত সময়। এই সময়ের মধ্যে আপনি যেরকম আমার পরিচিতি সম্পর্কে বলেছেন, আমার প্রতিষ্ঠান যেখানে আমি কর্মরত আছি, তো এই ইনিশিয়েটিভটাকে আমরা ধরে নিতে হবে যে এটা আমার ব্যক্তিগত অংশগ্রহণ, এবং আমাদের এই আজকের আলোচনার পুরো বিষয়টাই আমি একটা ডিসক্লেমার হিসেবে দিতে চাই যে এগুলো কোনোভাবেই আমার কোনো প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করবে না। হ্যাঁ, এটা একান্তই আমার ব্যক্তিগত অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার মতামত হবে। তো সেভাবে আমরা বিবেচনা করবো আশা করি। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে যখন আমরা কথা বলি সংবিধান নিয়ে, আমি এখনো, যদিও আমি 7-8 বছর হয়ে গেছে যে আমি এক সময় ল স্টুডেন্ট ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছি। যখনই সংবিধান নিয়ে এখনো কথা বলি, আমি কিন্তু নিজেকে এখনো সংবিধানের ছাত্র হিসেবেই পরিচিতি দিতে পছন্দ করি। এবং ইতিপূর্বে আপনি যে বক্তাদের কথা বললেন, অবশ্যই হয়তো তারা অনেক বেশি, তাদের প্রত্যেককে আমি চিনি এবং অনেক বেশি ক্যালিবার রাখেন ওরা সংবিধানের এক্সপার্ট হিসেবে। তো আজকের আলোচনায় হয়তো আমি নিজেকে সংবিধানের এক্সপার্ট নামে বরং সংবিধানের ছাত্র হিসেবে আপনাদের সাথে আমার কিছু ভিউজ শেয়ার করব। কারণ সংবিধান এমন একটা বিষয় যে এটা আসলে প্রতিনিয়ত শেখার বিষয় আছে। আমি এখনো শিখি এবং আমার মনে হয় এই শেখাটা কোনোদিনই শেষ হবে না, এত ভাস্ট। আমি একটা স্টোরি বলবো। আমি যখন আইন বিভাগে ভর্তি হয়েছিলাম, আইনের প্রথম যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমার মনে আছে যে নীলক্ষেত থেকে আমি ভর্তি কার্যক্রম শেষ করে আমি নীলক্ষেতে গেলাম, গিয়ে
সংবিধান কিনলাম, এবং আমার ধারণা ছিল এটা একটা আইনের বই, সুতরাং এটা একটু পড়ি, যেহেতু মানে সংবিধান আইনের বই হিসেবে প্রথমেই আমরা এটাকেই মনে করি। আমি যখন প্রথম পেজ থেকে পড়া শুরু করলাম, আসলে আমি কিছুই বুঝি নাই। তখন আমার ভিতরে এক ধরনের ভয় কাজ করলো যে আইনের বইগুলো মনে হয় সবগুলো এরকম, এবং আমি মনে হয় আইনে খুব বেশি পারবো না এবং আমার দ্বারা আইন পড়া সম্ভব হবে না। তো এই ধারণাটা হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ প্রত্যেকটা আপনি যদি দেখেন যে আমাদের সংবিধানের প্রতিটা শব্দ এক একটা বিশাল কনসেপ্টকে বহন করে। হ্যাঁ, যদি আমি বলি বাংলাদেশের যে সংবিধানের যে ৮ নম্বর আর্টিকেলে যদি আপনি দেখেন যে ন্যাশনালিজম কিংবা সেকুলারিজম বা অন্যান্য যে টার্মিনোলজি গুলো যেগুলো ভিত্তি আমরা বলি যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন, এর প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা বড় বড় কনসেপ্টকে বহন করে। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে সংবিধানের। তো আমরা সেইভাবেই চিন্তা করবো আর কি। আচ্ছা, এবার আসি আপনার যে প্রশ্নটি ছিল, খুবই আমি বলবো যে প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে একাডেমিক ডিসকাশনে এই এই বিষয়টি প্রায় আমরা দেখি যে যখনই আমরা সংবিধানের আলোচনা করি কিংবা আমরা যখন হিউম্যান রাইটস অ্যাজ এ জেনারেল হিউম্যান রাইটস ডিসকাশনটা আসে আমাদের সামনে, তখন আমরা এরকম ডিসকাশন আসে যে জেনারেশন অফ দি হিউম্যান রাইটস। এবং আমি আসলে এই এই ধারণাটাতে খুব বেশি পছন্দ করি না যে রাইটস এর কোনো জেনারেশন থাকা উচিত না। হ্যাঁ, যখনই আমরা বলবো যে ফার্স্ট জেনারেশন হচ্ছে এই রাইটস গুলো, সেকেন্ড জেনারেশন ওই রাইটস গুলো, থার্ড জেনারেশন, তার মানে কি আমরা আমরা যদি মানুষের সাথে মানে তুলনা করেন যে ফার্স্ট জেনারেশনের সাথে সেকেন্ড জেনারেশনের যে গ্যাপ, আবার যদি থার্ড জেনারেশন আসে তাদের যে গ্যাপ, এভাবে যদি চিন্তা করেন, যেটা একটা মনে হয় যে জেনারেশন দিয়ে একটা গ্যাপ তৈরি করা হলো, যে এগুলো হচ্ছে মোস্ট প্রায়োরিটি কিংবা এনশিয়েন্ট রাইটস, তারপরে পরবর্তী রাইটস এর ধারণা আসলো। তো এইটা এই জন্য আমার কাছে মনে হয় যে আসলে এরকম কোনো প্রায়োরিটাইজ করা উচিত না। যখনই আমরা বলবো হিউম্যান রাইটস, আমরা হিউম্যান রাইটস কে বলতে হবে ইনডিভাইজেবল। হ্যাঁ, এটার একটা বৈশিষ্ট্য। যখনই আমরা আলোচনা করি যে হিউম্যান রাইটস এর যে বৈশিষ্ট্য, যদি আপনি দেখেন যে আপনি একটা রাইটস থেকে আরেকটা রাইটস কে আলাদা করতে পারবেন না। তার মানে কি, যে একটা রাইটস আরেকটা রাইটস এর সাথে খুবই ইন্টারডিপেন্ডেন্ট। একটা রাইটস আরেকটা রাইটস ছাড়া চলতে পারে না। যদি আমি এক্সাম্পল দেই, যেমন ধরেন আমরা বলি প্রায়শই যে রাইটস এর যে লিস্ট আমাদের আছে, আমরা যদি বলি রাইট টু লাইফ বা বেঁচে থাকার অধিকার, আপনি যদি শুধু এই রাইটসটার কথা চিন্তা করেন এবং বলেন যে তুমি বেঁচে থাকবা কিন্তু তোমার রাইট টু ফুড এটা নিশ্চিত না, কিংবা রাইট টু এডুকেশন সেটা নাই আপনার, কিংবা রাইট টু ইকুয়াল অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট সেটা আপনার নাই। তার মানে কি, ইভেন আমরা বলি যে রাইট টু ব্রিথ ফ্রেশ এয়ার, হ্যাঁ, আমার অধিকার আছে যে আমি খুব বিশুদ্ধ বাতাস নিব, পরিবেশ নষ্ট হবে না, পরিবেশ অন্য কেউ নষ্ট করতে পারবে না। সুতরাং আপনি দেখেন তাহলে রাইট টু লাইফের সাথে কতগুলো বিষয় জড়িত। হ্যাঁ, এবং এই ডিসকাশন গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সংবিধানের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। আপনি যদি দেখেন যে এনভায়রনমেন্টাল রিলেটেড যে যে মামলাগুলো, যে পিআইএল গুলো হয়েছিল, যেমন মুহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশের অনেকগুলো মামলা আছে এরকম, এবং সেখানে সেই মামলাতেও এই বিষয়গুলো আসছিল, যে ডিসকাশন যে আসলে রাইট টু লাইফের সাথে রাইট টু এনভায়রনমেন্ট কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো যেহেতু আপনি বলছেন, আমরা একাডেমিক ডিসকাশনটা এইভাবে করি যে ফার্স্ট জেনারেশন এর রাইটস হচ্ছে আপনার কতগুলো রাইটস, সেকেন্ড জেনারেশন অন্য কতগুলো রাইটস, থার্ড জেনারেশন আরো ডিফারেন্ট কতগুলো ক্যাটাগরি আমরা বলি। আচ্ছা, এবার আমি মেনশন করি নাই যে কতগুলি বলতে আমি কি বোঝাচ্ছি। যেমন রাইটস এর আমরা বলি যে রাইটস এক ধরনের আছে যে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, হ্যাঁ, যে নাগরিক এবং রাজনৈতিক অধিকার। আপনি যদি অ্যাজ এ হোল হিউম্যান রাইটস এর আপনি আপনি খুঁজে বের করেন কোনগুলো রাইটস আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং, আমাদের কোন কোন রাইটস আমরা
ক্লেম করতে পারি। এগুলোকে একাডেমিক ডিসকাশনে ভাগ করা হয় এভাবে যে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারপরে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস, কালচারাল রাইটস, যে তারপরে আছে আপনার যেমন ধরেন এনভায়রনমেন্টাল রাইটস, সেটাকে আমরা আবার বলছি যে থার্ড জেনারেশন। তাহলে আমরা সিভিল অ্যান্ড পলিটিক্যালকে বলছি ফার্স্ট জেনারেশন রাইটস, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস কে বলছি আমরা সেকেন্ড জেনারেশন রাইটস। তারপরে আমরা যখন এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি, কিংবা ধরেন কালেকটিভ রাইটস নিয়ে কথা বলি, কিংবা ধরেন আমরা রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলি, বা ইকোনমিক রাইটস, কিংবা ধরেন রাইট টু ডেভেলপমেন্ট, এটাও কিন্তু এখন খুব ডিসকাশন হয়। এবং রাইট টু এনজয় দি ন্যাচারাল রিসোর্সেস, যেহেতু আপনি যে দেশে বসবাস করবেন, হ্যাঁ, তো সেই দেশের ন্যাচারাল রিসোর্সের মধ্যে আপনার এক ধরনের রাইট আছে। তাহলে আমরা কি পেলাম যে একাডেমিক ডিসকাশনে এই রাইটস গুলোকে তিন ভাবে বলা হয়, যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এন্ড থার্ড জেনারেশন। এবং আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে এগুলোকে, এই যে জেনারেশন আমরা ভাগ করলাম, এই রাইট গুলোকে আমরা গ্লোবালি হয়তো প্রায়োরিটি দেওয়ার জন্য করেছি। যেমন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট বা নাগরিক এবং রাজনৈতিক অধিকার, এগুলো মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকিগুলো পরে আসলেও চলবে। সুতরাং এগুলোকে একাডেমিক ডিসকাশনে এগুলোকে বলছে যে ফার্স্ট জেনারেশন। তারপরে আপনার বলা হচ্ছে যে আচ্ছা, তারপরে আমরা চিন্তা করি যে ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস, সেগুলো মনে হয় তারপরে স্থান পাওয়া উচিত। এবং রিসেন্টলি যেই অধিকারগুলোর কথা আমি বললাম, যে ধরেন এই যে কালেকটিভ রাইটস বা এনভায়রনমেন্টাল রাইট টু হেলদি এনভায়রনমেন্ট বা রাইট টু ন্যাচারাল রিসোর্সেস, এই বিষয়গুলো কিন্তু হয়তো খুব বেশি আগে ডিসকাশন হয় নাই, এখন এগুলো বেশি বেশি ডিসকাশন হচ্ছে, রাইট টু ডেভেলপমেন্ট। সুতরাং এগুলো থার্ড জেনারেশন রাইটস। এখন আমার ভয়টা হচ্ছে যে হয়তো 2022-এর পরে 2023 বা 24 বা তারপরে আরো কোন রাইটস যখন আমরা চিন্তা করব যে এগুলো এমার্জিং রাইটস, সেগুলোকে হয়তো আমরা ধরে নিতে হবে আচ্ছা এগুলো মনে হয় ফোর্থ জেনারেশন রাইটস, তারপরে আসবে ফিফথ জেনারেশন রাইটস। এই জন্য আমি বলছি যে এই রাইটস এর যে আমরা জেনারেশন করছি, এই জিনিসটার সাথে আমি আসলে একমত না। আপনি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস বলেন ফার্স্ট জেনারেশন থেকে, বা আপনি থার্ড জেনারেশন থেকে রাইট টু ন্যাচারাল রিসোর্স বলেন, বা রাইট টু ডেভেলপমেন্ট বলেন, বা রাইট টু সেলফ ডিটারমিনেশন বলেন, এই রাইটস গুলো সবকিছু সমভাবে গুরুত্ব বহন করে। প্রত্যেকটা রাইটসই কোনোটা থেকে কোনোটা কম গুরুত্বপূর্ণ নয়। সেই জন্য আসলে আমি একমত না। এবং এই বিষয়গুলোকে হয়তো এই কনসিডারেশনে নিয়েই হয়তো আমাদের সংবিধানে, আমরা হয়তো একটু পরে সংবিধানে যে আমাদের রাইটস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যেহেতু আপনার এই সিরিজের নাম আপনারা দিয়েছেন সংবিধানের সাথে সম্পৃক্ত, আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা দেখবো আমাদের বাংলাদেশের সংবিধানে আমাদের হিউম্যান রাইটস গুলোকে কিভাবে আমরা সন্নিবেশিত করেছি, এবং কিভাবে চাই যে বাংলাদেশের মানুষ হিউম্যান রাইটস কে কিভাবে দেখছে বা কিভাবে পেয়ে থাকে আমাদের সংবিধানে, বা কিভাবে সংবিধানে হিউম্যান রাইটস স্থান পেয়েছে। তো আমি জানি না আপনার এই প্রথম প্রশ্নের উত্তর কিছুটা আইডিয়া আমি দিতে পেরেছি কিনা। তারপরেও যদি আপনার কোনো রেলেভেন্ট প্রশ্ন থাকে, বা আপনি মনে করেন যে শ্রোতাদের হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে, বলতে পারেন আমাকে। আর আরেকটা বিষয়, শ্রোতা যারা আমাদেরকে শুনছে, আমি বিশ্বাস করি যে এখানে শুধু আপনি বা জহিরই না, হয়তো অন্য কেউ হয়তো বা এই লাইভ স্ট্রিমিং দেখতে পারে, যদি তাদের কাছে পৌঁছায়, তারা যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নকে শোনার আমাদের কোনো ওয়ে আছে? জি জি আছে, আমরা কমেন্ট সেকশনে আহ্বান করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন, তারা কিন্তু কমেন্টে আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারেন। আমরা স্যারের কাছে পৌঁছে দেব সেই প্রশ্ন, এবং আলোচনা হবে। আচ্ছা, আপনার বক্তব্য অনুযায়ী যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশনের যে রাইটস গুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলোর আসলে গুরুত্বের দিক থেকে কোনোটি একটি আরেকটির চেয়ে কম হওয়া উচিত না। ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস যখন আসলো, তখন সেটার আসার পথে মানে রাজনীতিটা কি ছিল, বা কিভাবে এটা আসলো?
আচ্ছা, খুবই কমন একটি প্রশ্ন সংবিধানের আলোচনায় কিংবা মানবাধিকারের আলোচনায় এই বিষয়টি, যে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস। আগে আমরা একটু বলে নেই যে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস বলতে আমরা কি মিন করছি। যেমন বিল অফ রাইটস এই ধরনের কনসেপ্ট কিন্তু আপনার এই যে ইউএন ইনস্ট্রুমেন্টের আগেও ছিল। যেমন আমেরিকার যে আপনার প্রথম 10টি সংশোধন, সেগুলোকে বলা হয় এটাকে বিল অফ রাইটস ওরা বলে থাকে। কিন্তু আজকের আলোচনা আমরা আসলে ওই আমেরিকার সংবিধানের সংশোধন কিংবা তার আগে যে বিল অফ রাইটস ধারণা ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। আমরা আলোচনা করবো যে আসলে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস বলতে আমরা কোন বিষয়গুলোকে বুঝে থাকি। যেমন ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস যদি আপনি বলেন, প্রথমেই দুইটা ইন্টারন্যাশনাল ইউএন ট্রিটি আসবে। একটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস। এই দুটোই হচ্ছে 1966 সালের দুইটা ইন্টারন্যাশনাল ট্রিটি। এবং বিল অফ রাইটস এর ডিসকাশনে কিন্তু ইউডিএচআর, যেটা আমরা বলছি যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেই বিষয়টিও এখানে ডিসকাশনে এসে থাকে। তো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে আপনার রাইট গুলো আছে, রাইটস গুলো কিন্তু এই যে দুটো, আমি যে দুটো স্পেসিফিক ইন্টারন্যাশনাল চুক্তির কথা বললাম, ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বললাম, যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এবং ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস, এই দুটো ইনস্ট্রুমেন্টে কিন্তু সেগুলো আছে। এখন আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা, এই যে আমাদের 1948 সালে, আপনি ওই হিস্ট্রিটাও চিন্তা করতে হবে ওই সময়, যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, 1945 সালে যখন আমরা জাতিসংঘের মতো একটি মাল্টি স্টেটস, অর্থাৎ গ্লোবালি সমস্ত স্টেটস মিলে যখন জাতিসংঘের মতো একটি সংস্থাকে এস্টাবলিশ করলো, তখন আস্তে আস্তে এই রাইটস গুলোকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, কিভাবে আইডেন্টিফাই করা যায়, সেই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে 1948 সালের 10ই ডিসেম্বর আমরা ফাইনালি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আমরা পেলাম, যেটাকে আমরা বাংলায় বলি যে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। হ্যাঁ, যেই ঘোষণাপত্রে অনেকগুলো রাইটস নিয়েই আপনার আলোচনা করে। তো যেটা বলছিলাম যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আপনি যদি বলেন এটা হচ্ছে একটা ডিক্লারেশন, হ্যাঁ, অ্যাজ এ ল স্টুডেন্ট আপনি এটা বুঝতে পারবেন যে ডিক্লারেশনটা আপনার কোনো বাইন্ডিং ইফেক্ট নাই, অর্থাৎ কিন্তু এটার অনেক সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, যে এটাকে যখন জাতিসংঘের সদস্য রাষ্ট্র যখন এটাকে অ্যাকসেপ্ট করলো, তার মানে কি এই রাইটস গুলোকে গ্লোবালি আমরা অ্যাকসেপ্ট করে নিলাম যে এগুলো হচ্ছে হিউম্যান রাইটস। প্রত্যেকটা সদস্য রাষ্ট্র বা যারা এটাকে রেটিফাই করেছে, রেটিফাইং স্টেটস, তারা এইটাকে প্রথমে রেসপেক্ট করলো যে এই হিউম্যান রাইটস গুলো আমাদের জাতীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে এগুলোকে বাস্তবায়ন করার দরকার আছে। তারপরে আপনার এক ধরনের ডিবেট আসলো যে আসলে আমরা যদি এগুলোকে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়ন করতে যাই, তাহলে তো এটার একটা বাইন্ডিং ইফেক্ট দরকার। হ্যাঁ, সেজন্য ট্রিটি করার যে প্রচেষ্টা, সেই ডিসকাশনটা শুরু হলো। এবং আপনি যদি তখনকার কথা চিন্তা করেন, জাস্ট 48 সালের পরের অবস্থা, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন অ্যাক্টিভ ছিল। তাদের যে ফিলোসফি গুলো আপনি যদি একটু চিন্তা করেন, যে তখন যে সমাজতান্ত্রিক বা যে যে ধারাগুলো ছিল, যাদের ফোকাস ছিল যে ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস গুলোকে প্রায়োরিটি দেয়া। হ্যাঁ,
আবার অন্যদিকে আমেরিকা ওদের বা অন্যান্য আমেরিকার সাথে যুক্ত যে কান্ট্রিগুলো তাদের প্রায়োরিটি আসলে ছিল যে না, ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটস এগুলো থেকে আসলে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস গুলো গুরুত্বপূর্ণ। এর সাথে কি ক্যাপিটালিস্ট রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আপনি যদি ক্যাপিটালিস্ট রাষ্ট্রের কথা চিন্তা করেন তাহলেও আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এই ভাগটা আসলে কেন ওরা চিন্তা করেছিল। কারণ ভয় ছিল এখানে যে আমেরিকার সাথে যুক্ত যে রাষ্ট্রগুলো ছিল তাদের ভয় ছিল যে আমরা যদি ট্রিটিটাতে ফোকাস করি যে ইকোনমিক, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস মানে হচ্ছে নাগরিক এবং রাজনৈতিক রাইটস গুলো, হয়তো সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রগুলো ছিল তারা হয়তো জিনিসটাকে হয়তো ভালোভাবে নাও দেখতে পারে। সেখানে হয়তো এই এই দলিলটি প্রণয়ন করতে অনেক অনেক সময় লেগে যেতে পারে, অনেক ধরনের কনসার্ন তখন এসেছিল। তখন ডিসকাশনটা এভাবে আসে যে ঠিক আছে, আমরা এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা দুটো ইন্টারন্যাশনাল ট্রিটি আমরা করি। যেমন একটা হবে শুধুমাত্র সিভিল এবং পলিটিক্যাল রাইটস গুলোকে নিয়ে, আরেকটা ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটস গুলোকে নিয়ে। তখন এই যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এই বিষয়টা আলাদা করা হয় এবং ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস এইটাকে আলাদা করা হয়। এবং দুটো ট্রিটি কিন্তু 1966 সনের একই সময়ে এই বিষয়গুলো আসছে এবং এই বিষয়গুলোতে কিন্তু আবার কমন আর্টিকেল আপনি খুঁজে পাবেন। যেমন আর্টিকেল 1 দুইটা কভেনেন্টের যদি আপনি দেখেন দুইটাতেই কিন্তু একইভাবে রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলা আছে। হ্যাঁ, জি, রাইট টু সেলফ ডিটারমিনেশনে আমরা আসব কিছুক্ষণ পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি আপনার এই দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন যে এইটার যে রাজনীতি, হয়তো আমাদের সময়ের দিকেও খেয়াল করতে হবে। হ্যাঁ, তো সেদিক থেকে আপনার যেখানে কোনো কনফিউশন তৈরি হবে আমাকে অবশ্যই বলবেন যে হয়তো কোন জায়গাটাতে আমরা আরেকটু বেশি ফোকাস করতে পারি। জি জি। তো এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটার প্রেক্ষাপটটা যদি একটু বর্ণনা করতেন, এটার পিছনে রাজনীতি। এটার পেছনে আপনি যদি রাজনীতি বলেন, রাজনীতি এটাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতিটা এটা কিন্তু কারোই কাম্য ছিল না, এতগুলো মানুষকে হত্যা করা। এবং আপনি যদি দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ইউরোপে, হ্যাঁ, ইউরোপের দেশগুলোর মধ্যেই বিরোধ, কিন্তু সেটা কিন্তু ওই সময় ইতিহাস যদি আপনি দেখেন যে এটা ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল না কিন্তু। হ্যাঁ, এটা এশিয়া, আফ্রিকা বা অন্যান্য পৃথিবীর মোটামুটি সব কর্নারকে কিন্তু কভার করেছিল এবং প্রত্যেকটা জায়গায় এটার একটা ইফেক্ট তৈরি হয়েছিল। অর্থাৎ এটা তখন রিজিওনাল কোনো ইস্যুতে সীমাবদ্ধ ছিল না, এটা তখন গ্লোবাল ইস্যু হয়ে গেল। হ্যাঁ, যে এই ধরনের পরিস্থিতি কারোই কাম্য নয় যে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যা করা হলো, এতগুলো মানুষ প্রতিযুদ্ধের শিকার হলো। সুতরাং এখানে একটা নিউ গ্লোবাল অর্ডার দরকার এবং সেই অর্ডার তৈরি করার জন্য আসলে সবাই একমত হয় যে না, আমাদের এমন একটি সংস্থা দরকার যে সংস্থার মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আপনি যদি ইউএন চার্টার দেখেন যে জাতিসংঘের যে সৃষ্টির যে অবজেক্টিভ তার কয়েকটার মধ্যে একটা হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা করা, হ্যাঁ, এবং কনফ্লিক্ট যাতে অ্যাভয়েড করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা। তো সেটা করতে গিয়ে তখন মানবাধিকারের ডিসকাশনটা খুবই এখানে প্রাসঙ্গিক যে জাতিসংঘের সৃষ্টির পেছনে হিউম্যান রাইটস কে প্রোটেক্ট করা, হিউম্যান রাইটস কে প্রমোট করার একটা বড় মোটিভেশন ছিল। কারণ আপনি জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে আমাদের আরেকটি সংস্থা ছিল জাতিপুঞ্জ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে সেটা কাজ করছিল না। তো সেই জন্য জাতিসংঘের উদ্ভব হয় এবং জাতিসংঘের যে অবজেক্টিভ যে কেন এটা সৃষ্টি হলো সেটার সাথে এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা সম্পর্ক খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেটা আমি বলছিলাম যে ইস্যুটাই ইউরোপে সীমাবদ্ধ ছিল না,
সারা বিশ্বকে এটা টাচ করেছে। সুতরাং সেখানে ইউনিভার্সাল রাইটস প্রমোট করা দরকার, যার জন্য যে আপনি যদি নামটাও দেখেন খুব চমৎকার ভাবে এটাকে নামটা দেওয়া হয়েছে ইউনিভার্সাল ডেক্লারেশন। এটা কোনো রিজিওনাল ডেক্লারেশন ছিল না, হ্যাঁ, ডেক্লারেশনটা ছিল ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস। যখন ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস বলবে, সেই রাইটসে আবার কিন্তু সেই জেনারেশন আসার কোনো বিষয় বা এটাকে বাদ দিয়ে যে না এই রাইটস গুলো থাকবে না, শুধুমাত্র ফার্স্ট জেনারেশনের রাইটস গুলো ইউডিএইচআর এ থাকবে, সেকেন্ড জেনারেশন থাকবে, থার্ড জেনারেশন থাকবে না, বা এরকম কোনো বিষয় থাকার কিন্তু সুযোগ ছিল না। এই জন্য আপনি যদি ইউডিএইচআর কে ভালোভাবে অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে আপনি প্রত্যেকটা রাইটসই সেখানে খুঁজে বের করা পসিবল, হ্যাঁ, বা স্পেসিফিক্যালি যদি নাও থাকে সেটার স্পিরিটকে আপনি খুঁজে পাবেন, এমন একটা চমৎকার ডকুমেন্ট। ইউডিএইচআর এর প্রদত্ত যে রাইটস গুলো আছে সে সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, ইউডিএইচআর এর যে রাইটস গুলো আছে সেগুলোতে আপনার আপনি যদি যেমন আমি প্রথমে যে রাইট দিয়ে শুরু করেছিলাম যে রাইট টু লাইফ, হ্যাঁ, এই রাইটটা যেরকম আছে তার সাথে সাথে আপনি অন্য রাইট গুলোকে খুঁজে পাবেন, যেমন ফ্রি এবং ইকুয়াল ট্রিটমেন্ট, হ্যাঁ, ইন ডিগনিটি এন্ড রাইটস, এই বিষয়গুলো আছে। তারপরে ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন। আমি জাস্ট রাইটস গুলোর আলোচনার আগে একটু বলে নিই যে আমরা যখন রাইটস এর কথা বলি তখন আমরা ব্রডলি দুটো বিষয় বলে থাকি, যে ফ্রিডম ফ্রম টু অ্যাসপেক্ট, ফ্রিডম ফ্রম ওয়ান্ট, অভাব থেকে বেঁচে থাকা, ফ্রিডম ফ্রম ফিয়ার, ভয় থেকে বেঁচে থাকা। হ্যাঁ, যে ধরেন আপনি যদি ভয়ের কথা বলেন যে আমি ফ্রিলি চলাফেরা করব, আমাকে কেউ টর্চার করতে পারবে না, আমাকে কেউ বিনা বিচারে অ্যারেস্ট করতে পারবে না, আমি আমার যে সম্পদ আছে সেগুলোকে আমি প্রোটেক্ট করতে পারবো, কেউ নির্বিচারে আমার সম্পদকে কেড়ে নিবে না, এরকম কিছু বিষয় থাকে। আবার যদি আমরা বলি যে অভাব থেকে বেঁচে থাকা, তাহলে অভাব কি? মানুষের আপনি যদি বেসিক নিডস বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো মানুষের বেসিক নিডস, যেগুলোর আসলে কেউই এই বিষয়গুলোতে অভাব ফেস করতে চায় না। হ্যাঁ, তো এই দুই ধরনের রাইটস আমরা ইউডিএইচআর এ দেখতে পাই। তো আমরা যদি বলি, যেমন যেটা আমি শুরু করেছিলাম যে মানে ফ্রি এবং ইকুয়াল ট্রিটমেন্ট, এটা যেমন এক ধরনের রাইট, এটা ইউডিএইচআর এ আছে। সেখানে আছে ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন, যে আমি কোনো বৈষম্যের শিকার হব না, আমি ইকুয়াল ট্রিটমেন্ট পাবো। হ্যাঁ, দেখেন একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। আমি প্রথমে বললাম যে রাইট টু ইকুয়াল ট্রিটমেন্ট, আবার বলছি যে ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন, অর্থাৎ একটা রাইট আরেকটা রাইটের সাথে আপনি যদি পার্থক্য করেন, এটাকে আলাদা করেন, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। তারপরে নিজেদের ধর্মের মধ্যে চলাফেরা করতে পারবে। হ্যাঁ, তারপরে ধরেন ফ্রিডম, যদি ফ্রিডমের অ্যাসপেক্ট থেকে যেটা আমরা বলছিলাম যে ফ্রিডম ফ্রম স্লেভারি, স্লেভারির যে ধারণাটা, আপনি যদি আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না, আপনাকে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করতে পারবে না, মানব পাচার, এটাও এক ধরনের স্লেভারি, আমরা বলি মডার্ন স্লেভারি। এই বিষয়গুলো কিন্তু সংবিধানে আছে, মানে ইউডিএইচআর এ আছে, যে আমি কোনো ধরনের দাসত্বের শিকার হব না। তারপরে আছে যেটা আমি একটা শব্দ অলরেডি বলেছি, টর্চার, যে আমি টর্চার থেকে আমি ফ্রিডম চাই, আমি স্বাধীনতা চাই, যে আমাকে কেউ টর্চার করবে না, কিংবা আমি আইনের দৃষ্টিতে আমি রিকগনিশন পাওয়ার আমার অধিকার আছে, কিংবা আইনের দৃষ্টিতে আমি ইকুয়াল ট্রিটমেন্ট পাওয়ার অধিকার আছে। তারপরে ধরেন আমরা যখন জাস্টিসের কথা বলি, অ্যাক্সেস টু জাস্টিস, এইটা একটা রাইট। এই বিষয়গুলো আপনার ইউডিএইচআর এ আছে। আরো আছে যেরকম ধরেন আমি অভাব মানে ফ্রিডম ফ্রম আরবিট্রারি ডিটেনশন, যে আমাকে জোরপূর্বক কেউ কোথাও আমাকে আটকে রাখবে না, কিংবা রাইট টু ফেয়ার ট্রায়াল, যে বিনা বিচারে বা আমাকে অর্থাৎ ট্রায়ালটা ফেয়ার দিতে হবে, শুধু ট্রায়াল হলেই চলবে না, যে বিচারটা যাতে সঠিক হয়, ন্যায় বিচার যেটাকে আমরা বলছি। হ্যাঁ, তারপরে আপনার
যেমন ধরেন ফ্রিডম অফ মুভমেন্ট, হ্যাঁ, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ ন্যাশনালিটি, তারপরে বিবাহ করার অধিকার বা ফ্যামিলি তৈরি করার যে পরিবার গঠন করার অধিকার, আপনার সম্পদ আপনার ওন করার যে অধিকার বা ধর্ম চর্চা করার অধিকার, এই বিষয়গুলো আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন সেগুলো যেরকম আছে। সো আপনি যদি ইউডিএচআর কে খেয়াল করেন যে এই প্রত্যেকটা রাইটস কিন্তু বিভিন্ন আর্টিকেলে আপনি খুঁজে পাবেন, এবং সবগুলোই আমরা ক্যাটাগরি করতে পারি যে ফ্রিডম ফ্রম ওয়ান্ট এবং ফ্রিডম ফ্রম ফিয়ার, এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই রাইটস গুলোকে ওখানে ফ্রিডম ফ্রম ওয়ান্ট কেউ কি টু সাম এক্সটেন্ট ফ্রিডম ফ্রম ফিয়ার বলা যেতে পারে কিনা? যেমন অসুখের ভয় থেকে আমরা সুস্থ থাকার চিন্তা করি, এই দুইটি একসাথে মার্জ করা যেতে পারে। আপনি আপনার পারসেপশন যেভাবে, আপনি যদি এটাকে চিন্তা করেন যে না এটা এক ধরনের ফেয়ার, আপনি বলতে পারেন। কিন্তু আমরা এটাকে ওয়ান কেন বলছি, যে ধরেন চিকিৎসা সমস্যা আমরা তখন করি যখন ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকে। আবার ভালো চিকিৎসা অ্যাভেল করতে গেলে আমার অর্থনৈতিক সচ্ছলতা আছে কিনা, আসলে সেই দৃষ্টিকোণ থেকে বেসিক নিডসটাকে চিন্তা করা হয়। হ্যাঁ, বেসিক নিডসটা অনেকটা আপনার অভাবের দূর করার মধ্য দিয়ে এটাকে এস্টাবলিশ করা পসিবল, কিন্তু যে আপনার যথেষ্ট ফ্যাসিলিটিস আছে আপনি উন্নত চিকিৎসা নেয়ার, কিন্তু সেই এনেবলিং এনভায়রনমেন্ট পাওয়াটা আপনার অধিকার। হ্যাঁ, এখন আপনি ধরেন বাংলাদেশে সেই কি বলে সেই মেকানিজমটাই নাই যে আপনার সম্ভব না মানে রাইট টু হেলথ কেয়ার অ্যাভেল করা। আপনার কাছে হয়তো অনেক টাকা আছে, আপনি টাকা খরচ করতে পারেন, হয়তো সবার কাছে নাই বাট আপনার কাছে আছে, কিন্তু সেটার যে ফ্যাসিলিটিস গুলো সেটা তো থাকতে হবে। তারপরে হিউম্যান রাইটসের আরো অনেক অ্যাসপেক্ট আছে, যে এই ধরনের এই যে যেমন ধরেন রাইট টু হেলথ কেয়ার, এটা কি আপনার টাকা থাকতেই হবে, নাকি আপনি টাকা ছাড়া এটা রাষ্ট্রের কাছে আপনি দাবি করতে পারেন যে না আমি অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি আমি এটা ফ্রি চিকিৎসা, এটা আমার অধিকার, সুতরাং এটা রাষ্ট্র নিশ্চিত করতে হবে। তো অনেকগুলো বিষয় আসলে এটার সাথে সম্পৃক্ত। তো আপনি যে অ্যাসপেক্টে বলছেন এটাকে আপনি যদি মনে করেন যে এটা ফেয়ার, অভাবকে ফেয়ার মনে করেন, করা যায়, আমি এটাতে কোনো সমস্যা দেখি না। বাট এটাকে জাস্ট সহজে বোঝানোর জন্য আর কি নরমালি আমরা এইভাবে মানে রাইট গুলোকে চিন্তা করে থাকি। তো ইউডিএইচআর এর যেসব রাইটের বর্ণনা দেওয়া আছে তার মধ্যে কিছু তো আছে ইনএলিয়েনেবল রাইটস অথবা ইনডিভাইজেবল রাইটস, এগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, ইনএলিয়েনেবল যদি আপনি শব্দটা বলেন, যে এটার মূল বক্তব্য হচ্ছে যে মানে একজন ব্যক্তি তার কাছ থেকে আপনার রাইটটাকে সে বলতে পারে না যে না এই রাইটটা আমার দরকার নাই। ফর এক্সাম্পল রাইট টু লাইফ, যে আমার রাইট টু লাইফ আমি দিয়ে দিলাম, আমার রাইট টু লাইফ দরকার নাই, এটা তোমাকে দিয়ে দিলাম, এটা পসিবল না। এটা একটা বৈশিষ্ট্য। আবার ধরেন আরেকটা এক্সাম্পল যদি বলেন, যেমন ধরেন রাইট টু ফ্রিডম ফ্রম টর্চার, যে না আমার ফ্রিডম ফ্রম টর্চার এটা আমি দরকার নাই, এটা আমার লাগবে না, তুমি আমাকে টর্চার চাইলে আমি করতে পারো, বিষয়টা এরকম। আবার আপনি যদি বলেন ইনডিভাইজেবল, মানে এটাকে ডিভাইসে ভাগ করা, যেরকম আপনি প্রথমে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন যে ফার্স্ট জেনারেশন রাইটস, সেকেন্ড জেনারেশন রাইটস, থার্ড জেনারেশন রাইট, এটাকে আমি বলি যে এটা ডিভাইস করা, এটাকে ভাগ করা, যে না এই ফার্স্ট জেনারেশন রাইটস যেটা আমরা বলছি যে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, আমার মনে হয় যে এগুলো গুরুত্বপূর্ণ, বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না বা কম গুরুত্বপূর্ণ। এই যে এইভাবে চিন্তা করা, এটা এই বৈশিষ্ট্যগুলো অ্যালাউ করে না, যে এটা হিউম্যান রাইটস হবে ইউনিভার্সাল, হিউম্যান রাইটস হবে ইনএলায়েনেবল, হিউম্যান রাইটস হবে ইনডিভাইজেবল। হ্যাঁ, যে একটা রাইটস ইনডিভাইজেবল বললে আরেকটা বিষয় আসে, যে ধরেন না ঠিক আছে আমার তো অনেকগুলো রাইটস আছে, আমার তাহলে এই রাইটস গুলো থাকলেই হবে, মানে রাইট টু লাইফ আমি বেঁচে থাকতে পারলেই হবে, আমার রাইট টু
ফ্রেশ হেলদি এনভায়রনমেন্ট দরকার নাই, আমার রাইট টু ফুড দরকার নাই, আমার রাইট টু ইকুয়াল ট্রিটমেন্ট দরকার নাই। এইভাবে আসলে হিউম্যান রাইটস চলতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইভাবে রাইটস আসলে চলতে পারে না, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আচ্ছা, আপনাকে এখন যেটা জিজ্ঞেস করতে চাই তা হচ্ছে আইসিসিপিআর এবং আইসিসকার এর দুইটা ভাগ যে হয়ে গেছে, এখানে দুই ধরনের রাইটস এরা করে পজেস করে, তো এই রাইটস গুলো সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, এই রাইটস গুলো অলরেডি আমার আলোচনায় আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এই রাইটস গুলো আমাদের অলরেডি আলোচনায় এসেছে যে যখন আপনি বলবেন যে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, তখন কিন্তু সিভিল এন্ড পলিটিক্যাল ইস্যু আপনি চিন্তা করেন যে আমাদের সিভিল এন্ড পলিটিক্যাল ইস্যু কি, সেই ইস্যুগুলোর সাথে সম্পৃক্ত যে রাইটস গুলো, সেইগুলোকে আমরা বলছি যে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে মানে প্রথমে সিভিল যে নাগরিক অধিকার, অ্যাজ এ সিটিজেন আপনার কি অধিকার থাকতে পারে, যেমন ধরেন আমি যদি ডিগনিটি নিয়ে বেঁচে থাকতে চাই, আমার কাজ দরকার, আমার সোশ্যাল সিকিউরিটি দরকার, যে যাতে করে আমি অসুবিধায় না পড়ি, কিংবা ধরেন অ্যাজ এ সিটিজেন আমি বৈষম্যের শিকার হব না, হ্যাঁ, এবং আমি ইকুয়াল ট্রিটমেন্ট পাবো, ইকুয়াল ট্রিটমেন্ট, ইকুয়াল প্রোটেকশন এগুলো পাবো, আমার কাজের স্বাধীনতা থাকবে এবং কাজটা আমাকে কেউ চাপিয়ে দিবে না, কাজটাকে আমি চুজ করতে পারবো এবং অ্যাকসেপ্ট করতে পারবো, যেটা ফোর্স লেবার, মানে আমাকে জোরপূর্বক কেউ আমাকে কি বলে আমাকে কাজ ইম্পোজ করতে পারবে না। হ্যাঁ, সো এই ধরনের রাইটস। তারপরে ধরেন আপনার আপনি যদি বলেন যে আপনার আরেক ধরনের মানে পলিটিক্যাল রাইটস, সেটা কি আছে? পলিটিক্যাল রাইটস এর সাথে আপনার জড়িত যেমন ধরেন ফ্রিডম অফ অ্যাসেম্বলি, একসাথে জড়ো হওয়ার, আন্দোলন করার, কিংবা ধরেন আপনি কোনো একটা ইউনিয়ন তৈরি করবেন, ট্রেড ইউনিয়ন ফর এক্সাম্পল, হ্যাঁ, শ্রমিকদের জন্য যেরকম অপশন আছে ট্রেড ইউনিয়ন তৈরি করা, সেইটা আপনি পাচ্ছেন কিনা। ফ্রিডম অফ অ্যাসেম্বলির পরে ফ্রিডম অফ মুভমেন্ট, আপনি ফ্রিডম অফ মুভমেন্ট আপনার আছে কিনা। তারপরে আপনি রাজনীতি করতে পারেন কিনা, আপনার রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে, সেগুলো আপনি করতে পারছেন কিনা। এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। অন্যদিকে আমাদের যে আরেকটি ট্রিটির কথা আমরা বললাম, যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, সেই বিষয়গুলো, এই তিনটে বিষয়গুলোকে যদি আপনি একটু চিন্তা করেন, আমি কি বললাম যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, তিনটা বিষয় বললাম। তাহলে ইকোনমিক বা অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত যে অধিকারগুলো, কিংবা ধরেন সামাজিক, সোশ্যাল, সামাজিক বিষয়গুলোর সাথে যাতে সম্পৃক্ত যে অধিকারগুলো, কিংবা কালচারের সাথে সম্পৃক্ত যে অধিকারগুলো, সেই অধিকারগুলো নিয়ে কিন্তু আপনার এই যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস আসে। তো আমরা প্রথমে আসি যে ধরেন ইকোনমিক রাইটস। ইকোনমিক রাইটস কি? যে আপনার সম্পত্তি আপনি ওন করবেন, সেটা যেমন আপনার একটা রাইট। হ্যাঁ, তারপরে আপনার রাইট আছে সোশ্যাল, অর্থাৎ পরিবার গঠন করা, বিয়ে করার অধিকার, কিংবা ধরেন এই যে ফ্যামিলি লতে যে বিষয়গুলো আমরা আলোচনা করি, এই বিষয়গুলোকে আপনার অ্যাভেল করার। তারপরে কালচারাল রাইটস, অর্থাৎ কালচারাল হেরিটেজ প্রোটেকশন, কিংবা কালচারাল বিষয়গুলোকে যাতে আপনি এস্টাবলিশ করতে পারেন। যেমন একটা টার্মিনোলজি আছে কালচারাল রিলেটিভিজম, হ্যাঁ, যে কালচারকে রেসপেক্ট করা। যেমন আমরা যদি সোর্স অফ ল বলি, সেখানে কিন্তু অনেক ধরনের কালচার থেকেও মানে নর্মস, লিগ্যাল নর্মস আসতে পারে। হ্যাঁ, এবং আপনি একটা পার্টিকুলার কালচার
এর উপর বেস করেই ওই দেশের আইন হওয়া উচিত। এখন আমেরিকা কিংবা ইংল্যান্ডের কোনো কালচারের উপর নির্ভর করে আপনি যদি বাংলাদেশের জন্য আইন তৈরি করেন, সেটা বাংলাদেশের জন্য কাজ নাও করতে পারে। সুতরাং ওই বিষয়গুলো এখানে জড়িত। আবার কালচারের সাথে সম্পৃক্ত যেরকম অনেক কালচারাল বিষয়গুলোকে প্রোটেক্ট করা, যেমন আমাদের কালচারের একটা পার্ট হতে পারে যে আমরা বাংলায় কথা বলবো। হ্যাঁ, যেমন এটা কিন্তু আমাদের যে স্বাধীনতার আগের যে ভাষা সংগ্রাম, হ্যাঁ, মাতৃভাষার জন্য যে আমাদের সংগ্রাম ছিল, সেই বিষয়গুলো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। যে আমি আমার ভাষায় কথা বলবো কিংবা আমি আমার ভাষায় পড়াশোনা করব। এখন কেউ যদি আমাদের কালকে বলে যে না, স্কুল কলেজে বাংলা পড়াশোনা করতে পারবে না, তখন এটা হবে একটা কালচারাল রাইটস এর ভায়োলেশন। হ্যাঁ, এবং এটা কিন্তু শুধু বাঙালিদের জন্যই যে প্রযোজ্য তা কিন্তু না। আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী আছে, তাদেরও কিন্তু সমভাবে অধিকার রয়েছে তাদের মাতৃভাষায় তাদের পাঠদান কর্মসূচি পরিচালনা করা, তাদের যে পাঠ্য বই আছে সেই বইটাও তাদের মাতৃভাষায় প্রণয়ন করা, এবং এইগুলো কিন্তু এক রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা হয়তো একটু পরে আলোচনা করব যে আসলে এই যে আমরা এত হিউম্যান রাইটস এর কথা বলছি, এই রাইটস গুলো আসলে কি এমনি চলবে, বা এটার কি হাত পা আছে, কিভাবে চলবে, বা এই রাইটস এর আলোচনা কি খুবই অ্যাবস্ট্রাক্ট, এগুলো কি শুধুমাত্র একাডেমিক ডিসকাশনের জন্য আলোচনা করা হয়, নাকি আসলে প্র্যাকটিক্যালি কিভাবে হিউম্যান রাইটস কাজ করে। সুতরাং এই বিষয়গুলো যখন আমরা একটু পরে আলোচনা করব, তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে, এবং আমার বিশ্বাস যে এটা আলোচনায় আসা উচিত। জি, আমরা আস্তে আস্তে সেদিকেই যাচ্ছি। তো আমার পরের প্রশ্নটাই এই ধরনের, যে আন্তর্জাতিক আইনে জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্ম সম্পর্কে যদি একটু আলোচনা করতেন, তাহলে আমরা আস্তে আস্তে বাংলাদেশ সংবিধানের দিকে যেতে পারবো, আর ইএসসি রাইটস গুলো কিভাবে অ্যাপ্লিকেবল হয় সেটা জানতে পারবো। এটা কিন্তু আমাদের এই যে চলমান আলোচনা, সেটার সাথে কিন্তু সম্পৃক্ত। যেরকম আমরা বলছিলাম যে কালচারাল রাইটস, যেটা আমরা বলছিলাম যে আমাদের যে মাতৃভাষার জন্য যে আন্দোলন, সেখান থেকে কিন্তু সূত্রপাত হয়েছে রাইট টু সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকার। আপনি যদি শব্দটার দিকে তাকান, যে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, আমাদের যখন স্বাধীনতা আমরা পেয়েছি, তখন কিন্তু আপনি তার পূর্বের অবস্থাটা চিন্তা করেন, যে যখন এই দেশের মানুষ আমরা নিজেদেরকে নিজে নিয়ন্ত্রণ করার অপশন ছিল না। হ্যাঁ, এখানকার যে রেভিনিউ দেখা যায় যেমন অন্য পার্টে চলে যেত, এখানকার যারা অন্য অন্য জায়গায় মানে গভর্নর ছিল, তাদের শোষণের একটা বড় বিষয় ছিল এগুলো, যে এখানকার মানুষের অধিকারগুলোকে নষ্ট করে অন্যদিকে অন্য পার্টে নিয়ে যাওয়া। সুতরাং তখনই কিন্তু বাংলাদেশের মানুষ ফিল করতে শুরু করলো, আমি বলছি ৭১-এর আগের যে ঘটনাগুলো, যে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করব। এবং আমাদের যে স্বাধীনতার আন্দোলন, হ্যাঁ, আপনি যদি ৭ই মার্চের ভাষণ আপনি দেখেন যে কি স্পিরিট ছিল আমাদের, যে আমরা স্বাধীন দেশ চাই। অর্থাৎ তখন স্বাধীন ছিল না। স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতার অর্থ আমি এভাবে বুঝি যে আমি আমাকে নিয়ন্ত্রণ করব, আমি আমাকে পরিচালনা করব, আমি আমাকে উন্নত করব, আমার উন্নয়নটা আমিই বুঝবো। কারণ যেমন আমি একটু আগে বলছিলাম যে কালচারের বিষয়টা, যে আপনি অন্য একটা ওয়ার্ল্ডের অন্য পার্টের একটা কনটেক্সট যদি চিন্তা করে বাংলাদেশে আপনি কাজ করেন, সেটা ম্যাচ নাও করতে পারে। হ্যাঁ, কারণ এখানকার নিজস্ব সংস্কৃতি আছে, এখানকার নিজস্ব মানুষের পছন্দ অপছন্দের বিষয় আছে, এখানকার ওয়েদার ডিফারেন্স আছে। সুতরাং এখানকার যে জলবায়ু, সেই অনুযায়ী আমাদেরকে খাপ খেয়ে চলতে হবে। সুতরাং তখন যখন ফিল করা শুরু করলো যে না, আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করবো, আত্মনিয়ন্ত্রণ, এবং এটাই কিন্তু আমাদের স্বাধীনতার ওয়ান অফ দি মেইন স্পিরিটস ছিল। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন যে
ওয়ার্ডিং গুলো যদি দেখেন যে ইউনিভার্সাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস বা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস এর ওখানে আর্টিকেল 1 যদি দেখেন এবং বাংলাদেশ সৃষ্টির যে সিগনিফিকেন্স দেখেন, আপনি খুঁজে পাবেন যে একটা জাতি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করবে, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত সে হবে না। এটাই কিন্তু মূল মূল বিষয় ছিল। আমি জানি না যে আমি চেষ্টা করেছি এই বিষয়টা মানে খুব সহজে আলোচনা করতে, জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে। আমার পার্সপেক্টিভটা আমি বললাম, হয়তো এটা অনেক অনেক ধরনের বিষয় তো আলোচনা করা যেতে পারতো। আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমরা স্বাধীন হওয়ার আগে নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছি। এটা একটা অ্যাসপেক্ট আছে, এগুলি নিয়েও আমাদের আলোচনা হবে। তো স্বাধীনতার ঘোষণাপত্রে এবং সংবিধানে আন্তর্জাতিক আইন মেনে চলার যে একটা ঘোষণা দেওয়া হয়েছে, এর আমি পেছনে সাদিয়া এখানে একটু আপনার ইন্টারাপ্ট করি। যেমন আমরা বলছি যে স্বাধীন হওয়ার আগে আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছি। এই বিষয়ে আমি মানে আমি জানি না আসলে থিওরি, আমি জানি না থিওরি কি আলোচনা করে, তবে আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত, আমরা যখন স্বাধীনতার ঘোষণা করেছি সেই সময় থেকে আমরা স্বাধীন। হ্যাঁ, এবং আপনি যদি 16ই ডিসেম্বরের সেই তাৎপর্য বলে, আমি বলবো যে সেটা হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করেছি, অর্থাৎ আমরা স্বাধীনতা ঘোষণা করেছি এবং স্বাধীন হয়েছি, কিন্তু সংগ্রামটি আমরা চালিয়ে গিয়েছি আমাদের সেই ক্লেইমকে বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, এবং অবশেষে আমরা কিন্তু আমাদের সেই ঘোষণাকে আমরা বাস্তবে রূপান্তরিত করেছি এবং আমরা বিজয়ী হয়েছি। আমি এভাবে চিন্তা করি। জি, এবার আপনার প্রশ্নটি বলতে পারেন। হ্যাঁ, এর পরের প্রশ্নটি ছিল যে স্বাধীনতার ঘোষণাপত্রে এবং আমাদের সংবিধানেও আন্তর্জাতিক আইন মেনে চলার একটা বাধ্যতামূলক ব্যাপার আছে। তো এটার পেছনের কারণ কি বলে আপনার মনে হয়? এটার পেছনের কারণ আমার মনে হয় এটা খুবই পরিষ্কার যে বাংলাদেশ যখন সৃষ্টি হলো তখন আন্তর্জাতিক কমিউনিটির, ইন্টারন্যাশনাল কমিউনিটি আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং একটি রাষ্ট্র যখন সৃষ্টি হয় এর পেছনে অনেকের কন্ট্রিবিউশন থাকে। আন্তর্জাতিক কমিউনিটির সেখানে অনেক সাপোর্ট ছিল এবং বাংলাদেশ তখন শেখা শুরু করলো যে আসলে আন্তর্জাতিক যে সহযোগিতা সেটা ছাড়া আসলে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনি ৭১-এর সেই সময়টার কথা আপনি চিন্তা করেন, সাথে সাথে এখনকার প্র্যাকটিক্যালি আপনি বুঝবেন হয়তো, এখন যদি চিন্তা করেন যে না আমাদের আন্তর্জাতিক সহযোগিতা লাগবে না, বাংলাদেশ কি স্বয়ংসম্পূর্ণ বা পৃথিবীর কোনো কান্ট্রি কি স্বয়ংসম্পূর্ণ? আপনি যদি উন্নত বিশ্ব দেখেন, হ্যাঁ, যে বিশ্বের যে পরাশক্তি যেগুলোকে আমরা বলছি সুপার পাওয়ার ইকোনমি, ইভেন চায়নাকে আমরা বলি যে সুপার পাওয়ার ইকোনমি, তারা কি স্বয়ংসম্পূর্ণ? আমি বলবো যে না। এখন আমরা এমন একটি বিশ্বে বসবাস করছি যেটাকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ, যে এখানে ইন্টারন্যাশনাল কোঅপারেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না। এবং আপনি যদি বলেন যে ছোট ছোট বিষয়, যেমন আমি কিছু বিষয় নিয়ে কাজ করি, হয়তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে শেয়ার করব। ক্রাইম অ্যাঙ্গেল থেকে, ক্রাইম রেসপন্স অ্যাঙ্গেল থেকে আপনি যদি চিন্তা করেন, সেভাবেও একটি রাষ্ট্র ক্রাইমকে রেসপন্ড করা সম্ভব না যদি না আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যায়। সুতরাং বাংলাদেশ ওই সময়টার যে চিন্তা ছিল সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু আমি যেটা অ্যাজিউম করতে পারি, হ্যাঁ, যেমন আপনি হয়তো যদি গণপরিষদের যে ডিবেট সেগুলো যদি আপনি পড়েন, হয়তো এই ডিসকাশন গুলো আপনি বুঝতে পারবেন, কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমার এখনো সুযোগ হয়নি গণপরিষদের সেই ডিবেট গুলো পড়ার। হয়তো আমার প্রচেষ্টা থাকবে যে অদূর ভবিষ্যতে আমি চেষ্টা করব সেগুলোকে পড়ার। কিন্তু আমার যেটা ধারণা যে বাংলাদেশ আন্তর্জাতিক যে সহযোগিতা কিংবা আন্তর্জাতিক যে আইন আছে, আন্তর্জাতিক যে প্রচেষ্টাগুলো আছে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমর্থন এবং সেগুলোকে সম্মান জানানোর জন্যই আসলে
এই এই বিষয়টা আমাদের ইউনিভার্সাল মানে আমাদের যে ঘোষণাপত্র এবং সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। জি জি, অনেক ধন্যবাদ। সাংবিধানিক অধিকার, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাংবিধানিক অধিকার, কালচারাল রিলেটিভিজম এবং মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড, এই তিনটির মধ্যে সম্পর্কটা কি ধরনের? এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আপনি যেটা অলরেডি আমরা কিন্তু কিছু বিষয় আলোচনা করেছি, আপনি এটা হয়তো আপনি এটা লিঙ্ক খুঁজে পাবেন আমার প্রিভিয়াস ডিসকাশন থেকে, যখন আমরা বলছি যে একটি ভূখণ্ড বা একটি দেশ তার যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি টাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আপনি সেই সংস্কৃতিকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো সংস্কৃতি থেকে উদ্ভূত কোনো নর্মস, কোনো আইন, কোনো কাস্টমস যদি আপনি ফলো করতে চান, সেই বিষয়টা হয়তো গণমানুষের পক্ষে নাও যেতে পারে। হয়তো একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন আমাদের জানি না আপনার গারো সম্প্রদায়, হ্যাঁ, ওদের ওদের যে জীবন ব্যবস্থা, আমাদের যে আদিবাসী গারোদের যে জীবন ব্যবস্থা, সেখানে আপনি যদি দেখেন যে ওখানে হেড কারা, হেড অফ ফ্যামিলি কারা, আপনার জানা আছে সাদিয়া? আচ্ছা, আমি বলি। আমার জানা মতে যে গারোদের কিন্তু হেড অফ ফ্যামিলি হয় ফিমেল পার্সন। হ্যাঁ, এবং গারো সম্প্রদায়ের যে সম্পত্তি সেগুলো সবকিছু ওন করে ফিমেল। মেল পার্সন কোনো সম্পত্তি ওন করতে পারে না। আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো বৈষম্য, এটা তো চলতে পারে না। হ্যাঁ এখানে ইকুয়ালিটি দরকার। এখানে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্পত্তি ওন করার যে অধিকার আছে, সেই অধিকারগুলো তো এখানে হচ্ছে না। অর্থাৎ ছেলেরা তো এখানে বঞ্চিত হচ্ছে। জি আপনি শুধু গারো না, মানে মাতৃ প্রধান যে জনগোষ্ঠী বাংলাদেশে বা বাংলাদেশের গ্লোবালি অনুযায়ী করে আমার সঠিক নেই, তবে গারো সম্প্রদায় সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। সেই ধারণা থেকে বলছি যে এই যে জনগোষ্ঠী, এই যে আদিবাসী কমিউনিটিটা, তাদের সাথে কথা না বলে যদি আমরা চাপিয়ে দিই না গারোদের এটা একটা বৈষম্য, সুতরাং ওখানে ওদেরকে জোরপূর্বক আমরা যদি একটা মেকানিজম চাপিয়ে দিই যে না, ছেলেরাও সম্পত্তি কি করবে, ওন করবে। এবং গারোদের আরেকটা বৈশিষ্ট্য আছে যে ছেলেরা বিয়ের পরে স্ত্রী বাড়ি, সরি, আমাদের কানেকশনটা লস্ট হয়েছে, আমরা আবার ফিরে আসার চেষ্টা করব স্যারের কাছে। সাদিয়া কিছুক্ষণের জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমাকে শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আহ, আমরা যে গারো সম্প্রদায়ের কথা বলছিলাম, যে গারো সম্প্রদায়ে ওখানে বিয়ের পরে ছেলেরা কনের বাড়িতে চলে যায়, এবং সেখানে যে বিচার ব্যবস্থা সেখানেও কিন্তু ফিমেল হচ্ছে লিড করে। এখন আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা আমরা কি দেখি, যে বিয়ের পরে মেয়েরা ছেলেদের বাড়িতে আসবে, কিংবা আমাদের সমাজে দেখা যায় যে ছেলে এবং মেয়ে উভয়ই সম্পত্তি মালিকানা ভোগ করবে। কিন্তু এই বিষয়টা অ্যাপিয়ারেন্টলি মনে হতে পারে এটা একটা বৈষম্য, এইটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না, সুতরাং আমরা ওদেরকে জোরপূর্বক ওদেরকে ইকুয়ালিটি চাপিয়ে দিলাম। তখন ওই জায়গায় সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, তখন আপনি যদি আন্তর্জাতিক মানদণ্ড বলেন যে না, এখানে তো আন্তর্জাতিকভাবে রাইট টু ইকুয়ালিটি এটা গ্লোবালি রিকগনাইজড, সুতরাং ইউডিএচআর এই কথা বলছে, আইসিসিপিআর, আইসিএসসি এর এই কথা বলছে, আমাদেরকে মানতেই হবে, কোনো ওয়ে নাই, তাহলে এটা মানে ওই কমিউনিটির জন্য একটা কি বলে ক্ষতির কারণ হতে পারে। এখন আসলে সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা, কালচার পরিবর্তন হয়। কালচার
মানে যুগ যুগ ধরে একরকম নাও থাকতে পারে, কালচার বা কালচারাল যে প্র্যাকটিস সেটা চেঞ্জ হতে পারে। এখন যদি আজকের গারো সম্প্রদায় তারা যদি মনে করে ছেলেরা যে না আমরা বঞ্চিত হচ্ছি, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু সেটা তারা বঞ্চিত হচ্ছে কিনা বা তারা মনে করে কিনা এটা গবেষণা হওয়া উচিত, তাদের সাথে কমিউনিটিতে যাওয়া উচিত, তাদের সাথে মেশা উচিত, কথা বলা উচিত, তারপরে বলা উচিত যে আসলে এই জিনিসটা কি বৈষম্য নাকি এটাই কালচারাল বিউটি। হ্যাঁ, এইটা হচ্ছে মূল বক্তব্য আসলে কালচারাল রিলেটিভিজমের, যে আপনার কালচারকে, পার্টিকুলার কালচারকে রেসপেক্ট করতে হবে, কালচারাল প্র্যাকটিস গুলোকে রেসপেক্ট করতে হবে। আপনি যেরকম আমরা বলছি যে হিউম্যান রাইটস ইউনিভার্সাল, তার মানে এই না যে ইউনিভার্সাল বলে যে রাইটটাকে আমরা বলছি এটা প্রত্যেকটা জায়গায় ফিট ইন করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্মের সাথে রাষ্ট্রের একটা কনফ্লিক্টও দেখা যায়। আমরা আপাতত আজকে ওই বিষয়ে না যাই। যেমন ধর্মীয় একটা গোষ্ঠী হয়তো একটা কালচারে অভ্যস্ত, সেটা রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক হলে কাদেরটা প্রিভেল করবে এই সংক্রান্ত। ধর্ম কি রাষ্ট্রের বাইরে? মানে রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে ধর্মের যে নর্ম গুলো আছে সেগুলোকে রেসপেক্ট করার, তাই না? তো বাংলাদেশের সংবিধান, আচ্ছা আপনি বলেন। না, সেজন্য আমি বললাম যে ধরেন ধর্মের যে প্র্যাকটিস গুলো আছে এবং রাষ্ট্রের যে আলাদা প্র্যাকটিস, বিষয়গুলো তো এমন না। অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব আছে যে প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করা, ধর্মের যে নর্মস গুলো আছে, হ্যাঁ, সেই বিষয়গুলোকে রেসপেক্ট করা, এবং রাষ্ট্রের যে আইন যখন আইন প্রণয়ন করবে তখন কিন্তু একইভাবে এখানেও কিন্তু কালচারাল রিলেটিভিজম রিলেটেড, যে আপনার যেই ধর্মের আপনি নর্মস নিয়ে কথা বলবেন, আইন কানুনের সাথে সম্পৃক্ত করবেন, তাদের সাথে কথা বলতে হবে যে তারা কতটা এটার সাথে কমফোর্টেবল, তারা আসলে এটাকে কি বলে তাদের ভালোর জন্য মনে করছে কিনা। হ্যাঁ, তো এগুলো এই বিষয়টা আপনি ঠিকই বলেছেন, এটা হয়তো অনেক অনেক ডিবেটেবল ইস্যু, অনেকগুলো বিষয় এখানে আলোচনার দরকার আছে। আমরা হয়তো অন্য কোনো দিন সুযোগ পেলে, হয়তো আমি না থাকলাম, অন্য কোনো বক্তা থেকেও আমরা এই বিষয়গুলো শুনতে পারি। স্যার, আপনার কাছ থেকে যেটা জানতে চাই তা হচ্ছে বাংলাদেশের সংবিধানে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এর প্রভাব কতটা? মানে আচ্ছা এখানে আমাদের কালচার বনাম ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এই দুইটার মধ্যে কোনটার প্রভাব কতটুকু হতে পারে আপনার মতে? আচ্ছা, আমি যদি সঠিকভাবে বুঝতে পারি আপনার প্রশ্নটা, যে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এর প্রভাব আমাদের সংবিধানে কতটা, জি, জি। আমি কি সঠিকভাবে বুঝতে পেরেছি? জি, জি, এইটাই। আচ্ছা, ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস অলরেডি আমরা আলোচনা করেছি যে জি। ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস কোনগুলো। ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস বলতে গিয়ে আমরা ইউডিএচআর এর কথা বলেছি, আমরা স্পেসিফিক্যালি দুটি আন্তর্জাতিক সনদের কথা বলেছি, আইসিসিপিআর এবং আইসিএসসিআর। হ্যাঁ, তো আপনি যদি আইসিসিপিআর এবং আইসিএসসিআর এর যে রাইটস গুলোর কথা বলা হয়েছে সেগুলো যদি আপনি চিন্তা করেন, যেমন আমরা আইসিসিপিআর এটা দিয়ে শুরু করি, যে সিভিল এবং পলিটিক্যাল রাইটস। সিভিল এবং পলিটিক্যাল রাইটস আলোচনা করতে গিয়ে আমরা কি অধিকারের কথা বলেছি? আমরা বলেছি যে সিভিল অর্থাৎ নাগরিক অধিকার, নাগরিক হিসেবে আমার যে অধিকারগুলো আছে, সেরকম একটা অধিকার আমরা চিন্তা করি যে সেটা আমাদের সংবিধানে আছে কিনা। হ্যাঁ, যেমন আপনার নাগরিক হিসেবে আমি বৈষম্যের শিকার হব না, এটা আমরা বলেছিলাম যে এটা ইউটিএচআর এ আছে। এখন আপনি চিন্তা করেন আমাদের সংবিধানের কথা, সেখানে আপনি খুঁজে পান কিনা। যেমন আমাদের সংবিধানে আমি বলবো যে আমরা যদি জেনারেলি হিউম্যান রাইটস এর রিফ্লেকশন বলি, যেটা আমরা ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস দেখেছি, সেটার রিফ্লেকশন আমরা দেখতে পাবো বাংলাদেশের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আপনি যদি স্পেসিফিক্যালি বলেন, সেখানে বলছে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, মৌলিক অধিকার। এটাকে আমরা আবার আলাদা করেছি, যে হিউম্যান রাইটস এর আমরা বলেছি তৃতীয় অধ্যায়ে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু
সাদি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশনটা আজকে একটু আনস্টেবল। যেটা বলছিলাম যে আমরা যে অর্থাৎ নাগরিক অধিকার, যেটা আমরা যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, জানি না কতটুকু আপনি শুনতে পেয়েছেন। আমি বলছিলাম যে হিউম্যান রাইটস বা মানবাধিকারের বিষয়টি আমাদের সংবিধানের দুটো অধ্যায়ে স্পেসিফিক্যালি আলোচনা করেছে, অন্যান্য অধ্যায়ে এখানে আসবে। তো তৃতীয় যে অধ্যায় আছে আমাদের, সেখানে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। এবং আপনি যদি দ্বিতীয় অধ্যায় দেখেন, সেটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ এগুলো রাইটস, বাট আমরা আমাদের সংবিধানে বলেছি এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এবার আপনি দেখেন যে তৃতীয় অধ্যায়, যেটাতে আমরা বলছি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, সেখানে আপনি যদি আর্টিকেল গুলো দেখেন, সেখানে ডিসক্রিমিনেশন, অর্থাৎ আমি বৈষম্যের শিকার হবো না, এমন কোন আর্টিকেল কি আপনার চোখে পড়ে? আপনি যদি দেখেন যে আর্টিকেল 27 বা 27 নম্বর অনুচ্ছেদ যদি দেখেন আমাদের সংবিধানে, সেখানে কি বলেছে? আইনের দৃষ্টিতে সমতা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই যে যেটা আমাদের ICCPR এ ওয়ান অফ দি ট্রিটিজ ফ্রম দি ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে আমরা সন্নিবেশিত করেছি যে ডিসক্রিমিনেশন শিকার হবে না মানুষ। তারপরে আপনি যদি বলেন যে আমি কি বলে, আমার যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি কিংবা ফ্রিডম অফ মুভমেন্ট, সেই বিষয়গুলো কিন্তু ICCPR আমরা আলোচনা করেছি। আমাদের সংবিধানে কি আছে? আমাদের সংবিধানে আছে, ইয়েস। আপনি যদি দেখেন যে আমাদের সংবিধানে 36 নম্বর অনুচ্ছেদে বলা আছে ফ্রিডম অফ মুভমেন্টের কথা, যে চলাফেরার স্বাধীনতা থাকবে প্রত্যেকটা নাগরিকের। তারপরে ধরেন ফ্রিডম অফ অ্যাসেম্বলি বা সমাবেশ করার অধিকার থাকবে, সংগঠন 38 অনুচ্ছেদে বলা আছে সংগঠন করার অধিকার থাকবে। অর্থাৎ নাগরিক এবং রাজনৈতিক অধিকার যেগুলোকে আমরা দেখেছি যে ICCPR এ আছে, সেগুলো আমাদের সংবিধানে আমরা সন্নিবেশন করেছি। আপনি যদি প্রত্যেকটা অধিকার আপনি দেখেন যে আমাদের সংবিধানের আপনার 27 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে আপনি যদি একদম কি বলে এটাকে আপনার 43 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত দেখেন, প্রত্যেকটাই কিন্তু অধিকার আমাদের এই ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এ আছে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের মানে ICCPR এর যে অধিকারগুলো সেগুলো আছে। আবার এট দি সেম টাইম আপনি যদি দেখেন যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস, এখানে যে অধিকারের কথা বলা আছে সেগুলো কিন্তু আপনি আমাদের সংবিধানে পাবেন। যেমন আমাদের সংবিধানে হয়তো এগুলোকে ফান্ডামেন্টাল, সবগুলোকে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে তৃতীয় অধ্যায় আনে নাই, কিন্তু এর অনেকগুলোই কিন্তু আপনি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদে আপনি পাবেন। যেমন আর্টিকেল 15 যদি আপনি তাকান, সেখানে আপনি পাবেন যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, হ্যাঁ, এবং বিশ্রাম নেওয়ার যে অধিকার, এই বিষয়গুলোর কথা কিন্তু বলা আছে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের সংবিধান ফুললি ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস দ্বারা প্রভাবিত, এবং আমি বলি যে এটা খুবই পজিটিভ একটা প্রভাব বা ইতিবাচক প্রভাব। হ্যাঁ, এবং সেদিক থেকে আমাদের সংবিধান খুবই প্রোগ্রেসিভ এবং ইট ইজ ইন লাইন উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। জি। তো বাংলাদেশ সংবিধানে যে ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস গুলো আছে, সেগুলো এখনো নন জাস্টিফিয়েবল কেন? আপনার কি মনে হয়? বা এগুলোকে বাস্তবায়ন করার জন্য যে রিসোর্সটা দরকার, সেই রিসোর্স এখনো মানে বাংলাদেশ অর্জন করতে পেরেছে কিনা? আচ্ছা, আপনার প্রশ্ন এখানে আমি দুইটা ভাগে ভাগ করব। যে এটা এখনো কি বলে, আপনি যে টার্মিনোলজিটা ইউজ করেছেন যে নন জাস্টিসিয়েবল কেন, সবার সুবিধার্থে আমরা মনে হয় এই টার্মটাকে একটু আলোচনা করার দরকার। জিনিসটা কি, যে আমরা নন জাস্টিসিয়েবল বলতে কি বুঝি? এই শব্দটা কিন্তু খুব বেশি কমন না, কিন্তু আমাদের
কনস্টিটিউশন এবং হিউম্যান রাইটস এর আলোচনা যখন আসে তখন এই শব্দটা খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, যে জাস্টিসিয়েবিলিটি এন্ড নন জাস্টিসিয়েবিলিটি, অর্থাৎ জাস্টিসিয়েবিলিটি অফ দি হিউম্যান রাইটস। হ্যাঁ, তো জাস্টিসিয়েবিলিটি আমরা বলি যেটাকে এনফোর্সেবল, অর্থাৎ যেটা সাংবিধানিক অধিকার হিসেবে আমরা বলবৎ করতে পারি, এনফোর্স করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর আপনি যদি অনুচ্ছেদ 44-এ দেখেন যে মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ আমাদের যে তৃতীয় অনুচ্ছেদে যতগুলো মৌলিক অধিকার আছে সেই অধিকারগুলোকে আমরা বলবৎ করতে পারি কিভাবে? 102 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে। হাইকোর্ট বিভাগে আমরা মামলা ঘুরে, বা যেটাকে আমরা বলছি রিট, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর আমাদের সুযোগ আছে। অর্থাৎ এটা কিন্তু একটা বড় টুল যে আপনি আপনার অধিকার নষ্ট হয়েছে, আপনি হাইকোর্টে যেতে পারেন, আপনি পিআইএল করতে পারেন। হ্যাঁ, তো এইটা কিন্তু আবার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ আমি যে 15 নম্বর অনুচ্ছেদের কথা বললাম, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইটা আপনি পিআইএল দ্বারা বলবৎ করতে পারবেন না, কারণ সংবিধানে আমাদের সেই প্রভিশনটা আমাদের এখনো আমরা করিনি। হ্যাঁ, তো এই বিষয়টাকে আমরা বলছি নন জাস্টিসিয়েবল, অর্থাৎ এইটা আমরা হাইকোর্ট ডিভিশনের মাধ্যমে পিআইএল করে এটাকে বলবৎ করতে পারবো না। এই অবস্থাটাকে আমরা বলছি কি নন জাস্টিসিয়েবল। এখন আপনার পরবর্তী ভায়োলেটেড হলে আমরা হাইকোর্টে যাওয়ার কোনো অপশন রাখা হয়নি আমাদের সংবিধানে, রাখা হয়নি। এবং দেখেন প্রায়ই কিন্তু আমরা এই আলোচনা করি যে আসলে কোনটা গুরুত্বপূর্ণ, আমাদের কি মানে কি বলে ভাতের অধিকার গুরুত্বপূর্ণ নাকি ভোটের অধিকার গুরুত্বপূর্ণ? মানে ভোটের অধিকার হচ্ছে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর মধ্যে পড়ে, যেমন ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু ভাতের অধিকার, আমার ঘরে আজকে ভাত নাই, আমি রাষ্ট্রের কাছে চাইতে পারবো না যে আপনি বাধ্য আমাকে আমার বাসায় চাল পাঠানোর, রাষ্ট্রকে আমি বাধ্য করতে পারবো না। হয়তো রাষ্ট্রীয় মানে তহবিল থেকে আমি সাহায্য চাইতে পারি, দ্যাট ইজ ওপেন, কিন্তু আমি কিন্তু বাধ্য করতে পারবো না যে না, এটা আমার হিউম্যান রাইটস, আমার বাসায় আজকে চাল লাগবে, রাষ্ট্র তুমি এনশিওর করো। সুতরাং এই জন্য আমরা বলছি আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আজকে যদি আপনার যদি আজকে মনে করেন আপনি থানায় গেলেন, আপনার মামলা পুলিশ স্টেশনে আপনার নিল না, তারা বলল যে না তোমার মামলা আমরা নিব না, তোমার কথাই আমরা শুনবো না, আপনি এটার জন্য কোর্টে যেতে পারেন যে অমুক থানার ওসি আমার মামলা নেয়নি, কিন্তু আমার অধিকার আছে থানায় মামলা করার। কারণ কেন আপনি বাধ্য করতে পারবেন, কেন আপনি পিআইএল করতে পারবেন? কারণ হচ্ছে এটাকে আমরা বলেছি জাস্টিসিয়েবল, অর্থাৎ এনফোর্সেবল। হ্যাঁ, এটাকে বলবৎ করা যায়। আপনি প্রশ্ন করছিলেন এটা। জি জি স্যার, আপনি তো ইউএনওডিসি তে অনেকদিন ধরে কর্মরত আছেন, তো আপনার পেশাগত প্রশ্নটা শেষ করিনি, আপনার প্রশ্নটা আমি একটু শেষ করি। আমি জাস্ট ক্ল্যারিফাই করতে চেয়েছি কোনটা জাস্টিসিয়েবল কোনটা নন জাস্টিসিয়েবল, আমি খুব সংক্ষেপে শেষ করব। তো আপনার প্রশ্ন ছিল যে আমাদের আইনগুলো মানে রাইটস গুলোকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেগুলোকে আমরা বলছি রাইটস গুলো আছে, কিন্তু এগুলো নন জাস্টিসিয়েবল কেন, এখনো কি আমরা সেই অবস্থায় আছি কিনা? দেখেন, যখন এই ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস বাংলাদেশ রেটিফাই করেছিল, তখন বাংলাদেশ একটা রিজার্ভেশন দিয়েছিল, এবং এটা দেয়া যায় আন্তর্জাতিক আইন অনুযায়ী, এটা দেয়া যায় যে আমাদের রাষ্ট্র এখনো সেই এনেবলিং এনভায়রনমেন্ট করতে পারেনি যেখানে আমরা এই দেশের জনগণের জন্য এই অধিকারগুলোকে জাস্টিসিয়েবল করতে পারবো। কিন্তু আমাদের একটা প্রচেষ্টা থাকবে, বাংলাদেশ কমিট করেছিল, আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা সম্পূর্ণভাবে আমরা এটাকে
নিষেধ করছি না যে আমরা কখনোই পারবো না, বাট আমাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হলে আমরা সেই অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করব, যেখানে প্রত্যেকটা মানুষের যে ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস সেগুলোকে যাতে বাস্তবায়ন, জাস্টিসিয়েবল করা যায়, সেই ব্যাপারে রাষ্ট্রের প্রচেষ্টা থাকবে। তো আপনার আরেকটা প্রশ্ন ছিল যে এখন বাংলাদেশের সময় আসছে কিনা। আমি বলবো যে এখন বাংলাদেশের সময় আসছে। আমরা নিজেদেরকে মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত করতে যাচ্ছি এবং অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, ক্রমশই। সুতরাং এখন যদি আমরা বলি যে না এখন আমরা সেই অবস্থায় নাই, আমি বলবো যে না, আমি এটার সাথে একমত না। বাংলাদেশ ধীরে ধীরে অনেক সমৃদ্ধ হচ্ছে, অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখন সময় যে আসলে যে নন জাস্টিসিয়েবল রাইটস গুলোকে আছে সেগুলোকে জাস্টিসিয়েবল করা এবং জনগণ যাতে ভোগ করতে পারে এই রাইটস গুলোকে অ্যাজ এ হিউম্যান রাইটস, সেই বিষয়ে আমাদেরকে এগিয়ে দেওয়া। জি, এবার আপনি আপনার দ্বিতীয় প্রশ্নটির দিকে যেতে পারেন। স্যার, আপনি তো ইউএনওডিসি অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইমসে অনেকদিন ধরে জড়িত আছেন, কর্মরত আছেন। এই বিষয়ে স্যার আপনার পেশাগত অভিজ্ঞতা যদি দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, পেশাগত অভিজ্ঞতা যদি আমি শেয়ার করতে চাই, তারপরে আমি চেষ্টা করবো যে কিছুটা মানে আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক করার জন্য। কারণ ইউএনওডিসি সম্পর্কে যদি আমি বলি, ইউএন অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম, অর্থাৎ ড্রাগস এবং ক্রাইম রিলেটেড ইস্যুতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রকে সহযোগিতা করে এবং অনেকগুলো আন্তর্জাতিক সনদ আছে যেগুলো সদস্য রাষ্ট্র রেটিফাই করেছে, তাদেরকে সহযোগিতা করা। আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন আন্তর্জাতিক জাতিসংঘের একটা সনদ হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম। দেখেন শব্দটা, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম। যেমন আমি আমার প্রথম আলোচনায় ওই যে আমরা বলছিলাম যে বাংলাদেশ আসলে এই যে মানে জাতিসংঘের চার্টারকে কেন উল্লেখ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এই যে সহযোগিতা বিষয়টি কেন আসছিল। গ্লোবালি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আসলে অনেকগুলো ক্রাইমকে আপনি পাবেন যেগুলো শুধু রাষ্ট্রীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নেই, এগুলো অনেক হ্যাঁ মাল্টিন্যাশনাল বা ট্রান্সন্যাশনাল হয়ে গেছে। তার একটা উদাহরণ হচ্ছে সাইবার ক্রাইম। আপনি এক দেশে বসে অন্য দেশের ব্যাংক লুট করছেন, পসিবল না এটা? জি জি, খুব পসিবল। এবং সেই উদাহরণ আমাদেরও আছে, জাতীয় পর্যায়েও আছে, যে এই ধরনের বিপদের সম্মুখীন দেশগুলো হচ্ছে। সাইবার ক্রাইম যেমন আছে, অনেকগুলো ক্রাইম আছে, কাউন্টার টেরোরিজম আছে, সেটা ট্রান্সন্যাশনাল ক্রাইম হতে পারে। মানি লন্ডারিং আছে, যে আমি টাকা পাচার করে দিচ্ছি এক দেশ থেকে আরেক দেশে। হ্যাঁ, তারপরে ধরেন আমি যদি আমার এরিয়াটা বলি, আমি স্পেসিফিক্যালি জাতিসংঘের এই সংস্থাটিতে অর্থাৎ ইউএনওডিসিতে আমি এখানে মানব পাচার প্রতিরোধ দমনে বাংলাদেশের যে সহযোগিতা সেই বিষয়ে আমি কাজ করছি জাতিসংঘের কি বলে ম্যান্ডেটেড একটা সংস্থা থেকে। এটা হচ্ছে মানব পাচার, যেটাকে আমরা বলছি যে ট্রাফিকিং ইন পারসন, এইটাও কিন্তু ট্রান্সন্যাশনাল ক্রাইম। অর্থাৎ আমাদের জাতীয় যে অর্থনীতি, এটা কিন্তু অনেকাংশেই রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমাদের যে প্রবাসী শ্রমিক বিদেশে যায়, ওনারা কিন্তু প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে। বাংলাদেশ যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে আমাদের যে প্রবাসী যারা শ্রমিক আছেন তারা। কিন্তু এই যে প্রবাসী শ্রমিকরা যখন বিদেশে যাওয়ার চেষ্টা করে, পাচারকারীরা একটা গোষ্ঠী, তারা ওদেরকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়, বিপদের মধ্যে ফেলে দিতে চায়, তখন তারা কিন্তু ধরেন অনেক ধরনের এক্সপ্লয়টেশনের চেষ্টা করে। হ্যাঁ, তো এই ধরনের ট্রান্সন্যাশনাল ট্রাফিকিং যখন হয়, তখন অনেকগুলো কান্ট্রি এখানে জড়িত থাকতে পারে। বাংলাদেশ থেকে ফর এক্সাম্পল মিডল ইস্টে একটা মানুষ গেল, সে হয়তো ইন্ডিয়া হয়ে গেল, ইন্ডিয়া হয়ে আলটিমেটলি সে সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবে গেল। আবার অনেক সময় এমনও হয় যে কিছুদিন ওখানে কাজ করার পরে সে হয়তো ভালো লাগলো না, মনে করলো যে না আমি একটু ইউরোপের দিকে যাই, তখন তারা ইউরোপের দিকে যেতে গিয়ে সাগর পাড়ি দেয়। হ্যাঁ, সেখানে অনেকে ডুবে মারা যায়।
অনেক এগুলো ধরনের কিন্তু খুব সিরিয়াস হিউম্যান রাইটস ইস্যু। হ্যাঁ, জি যেখানেও অ্যাকাউন্টেবিলিটির বিষয় আছে, যে এভরি লাইফ কাউন্টস। যে একটি মানুষ সাগরে ডুবে মারা যাবে, কেউ রেসপন্সিবিলিটি নেবে না, এটা হবে না। এটা হতে পারে না। সুতরাং হ্যাঁ, হ্যাঁ। তো সে বিষয়ে আমরা কাজ করছি। তো আমার রোল হচ্ছে UNODC তে বাংলাদেশে এই বিষয়টাকে লিড করা। এবং আজকের যে আমাদের আলোচনা, আমি সেখানে একটু রিলেট করতে চাই আমাদের কাজের সাথে, বিশেষ করে মানব পাচারের সাথে। যেমন ধরেন আমাদের সংবিধানের 34 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ। আপনি যদি দেখেন মানব পাচারের যে শোষণগুলো যদি আপনি দেখেন, মানব পাচারের ধরন দেখেন, একটা ধরন হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং ফর দি ফোর্স লেবার, অর্থাৎ জোরপূর্বক শ্রমে নিয়োজিত করেও মানব পাচার করা যায়। সেই বিষয়টি কিন্তু আপনার এই ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এ আছে, হ্যাঁ, ইউডিএচআর এ আছে, তারপরে আইসিসিপিআর এ আছে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের সংবিধানে আমরা মানে অ্যাকোমোডেট করেছি। এই দিক থেকেও আপনি বাংলাদেশের সংবিধানে আপনি ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এর প্রভাব দেখতে পান, যে এখানে বাংলাদেশ বলেছে যে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ, ফোর্স লেবার ইজ কমপ্লিটলি প্রহিবিটেড ইন আওয়ার এজ পার আওয়ার কনস্টিটিউশন। সুতরাং আমার কাজের জায়গাটা হচ্ছে স্পেসিফিক্যালি এই জায়গাটায়। আমি জানি না যে আমাদের সময় কতটুকু আছে, আমি সংক্ষেপে এটুকু বলতে আরো চেয়েছিলাম। 15 মিনিটের মতো সময় পাবো স্যার আমরা। আচ্ছা স্যার আপনি আলোচনা করুন। আচ্ছা। যদি আপনার এই প্রশ্নের উত্তর কি শেষ স্যার আপনার মতে? না, আমরা এটুকুই শেষ করি। যদি আপনার আর কোনো এই রিলেটেড আমার সময় আছে। অফিস সম্পর্কে, কাজ সম্পর্কে যদি জানতে চান, আরেকটু সেটা সম্পূরক প্রশ্ন এখানে হচ্ছে যে ফৌজদারি কার্যবিধিতে, যেটা দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একজন অভিযুক্ত, আসামি না, অভিযুক্ত ব্যক্তির সাংবিধানিক মানবাধিকারগুলো কি কি, এ বিষয়ে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, আপনি যদি সেই বিষয়গুলো দেখতে চান, আমাদের সংবিধানেও কিন্তু সেটা আপনার আলোচনা আছে। আপনি যদি দেখেন এখানে আমাদের যে 33 নম্বর 33। অনুচ্ছেদটা যদি দেখেন সংবিধানে, ওখানে কি বলা আছে, অনেকগুলো সেফ গার্ডের কথা কিন্তু বলা আছে, যে একজন অভিযুক্ত ব্যক্তি সে তার যে অধিকারগুলো আছে, সেখানে যে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেতে হবে, তাকে তার পরিবারের সাথে কথা বলিয়ে দিতে হবে, হ্যাঁ, তারপরে তাকে জোরপূর্বক, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া ছাড়া অন্য জায়গায় তাকে আটকে রাখা যাবে না, এরকম অনেকগুলো বিষয় থাকে। তারপরে ধরেন এখানে 35 নম্বর যে অনুচ্ছেদ আছে, 35-এর অনুচ্ছেদে আপনি দেখবেন যে সেখানে টর্চার প্রহিবিট করা হয়েছে। সুতরাং অভিযুক্তকে আপনি টর্চারও করতে পারবেন না। আর এমনি সংবিধানের স্পিরিট অনুযায়ী যে একটি কথা আমি বলতে চাই, যে এখানে যতক্ষণ না একজন অভিযুক্ত ব্যক্তি তাকে বিচারিক কার্যক্রমের মাধ্যমে রায় হচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু তাকে কি বলে, সে ক্রিমিনাল। হ্যাঁ, আমরা যে অনেক সময় মিডিয়ার ট্রায়াল করি বা এই ধরনের বিষয় কিন্তু আমাদের সংবিধানের যে স্পিরিট সেটাকে সমর্থন করে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত না একটা ব্যক্তি দোষী সাব্যস্ত হবে বিচারিক কার্যক্রমে, তার আগ পর্যন্ত তাকে আমরা কোনোভাবেই মানে অপরাধী বলতে পারবো না। হ্যাঁ, একজন ব্যক্তি অভিযুক্ত হতে পারে, তার সঠিক কি বলে প্রসিজার রয়েছে, তার বিচারিক পদ্ধতি রয়েছে, সেই বিচারিক কার্যক্রমেও কিন্তু তার অনেক ধরনের অধিকার আছে, যে সেই বিচারিক কার্যক্রমে সে লয়ের যে ইকুয়াল ট্রিটমেন্ট সেটা পাবে, ন্যায় বিচার পাবে, যেটা আমাদের সংবিধানে বলা আছে, এবং ইন্টারন্যাশনাল বিল অফ রাইটসেও আমরা এগুলো আলোচনা করেছি। সুতরাং এদিক থেকে সংবিধানের এই প্রভিশন গুলো কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তির অধিকারের জন্য রক্ষা কবচ। আমরা যখন আন্তর্জাতিক আইন নিয়ে আলোচনা করি, তখন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়নের মেকানিজমটা কিরকম হয় সেই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে। তো মেকানিজম সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এইটা আমরা আমাদের আলোচনার শুরুতে বলছিলাম যে আসলে এই যে হিউম্যান রাইটস আলোচনা করি, এগুলো শুধুই অ্যাবস্ট্রাক্ট, এই যে সংবিধানে আছে শুধুই অ্যাবস্ট্রাক্ট কিনা, নাকি এটা
বাস্তবায়ন করা যায়। ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এটা কি অনেক দূরের বিষয় যে এটা অন্য রিজিয়নে থাকবে, বাংলাদেশে এটা কিভাবে কাজ করবে। তো এই আলোচনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে মানবাধিকার কিভাবে বাস্তবায়ন হয়। আমি বলবো যে আমরা দুই ভাবে দেখতে পারি বিষয়টাকে। একটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার যে পদ্ধতি, সেটা জাতীয়ভাবেও আবার বাস্তবায়ন করার পদ্ধতি আছে। যদি আপনি আন্তর্জাতিকভাবে বলেন যে যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এর কথাই যদি বলেন, বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এর যে ট্রিটিগুলো, এগুলোই কিন্তু একমাত্র মানবাধিকারের সনদ নয়। আরো অনেক ইন্ডিভিজুয়াল সনদ আছে, যেমন ধরেন আপনার শিশু অধিকার বিষয়ক সনদ আছে, নারী অধিকার বিষয়ক সনদ আছে, অভিবাসীদের অধিকার বিষয়ক সনদ আছে। প্রত্যেকটারই কিন্তু বাস্তবায়নের বিষয় আছে। তো আন্তর্জাতিকভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য এখন হিউম্যান রাইটস কাউন্সিল আছে। হিউম্যান রাইটস কাউন্সিলের অনেক রোল থাকে। তারপরে স্পেশাল কিছু পদ্ধতি আছে, যেমন আপনার এই যে আমরা আন্তর্জাতিক একটি সনদ যখন স্বাক্ষর করি, তখন কিন্তু একটা রাষ্ট্রের বাধ্যবাধকতা থাকে যে একটা টাইমে সে প্রতিটা ট্রিটির আলোকে সে কি বলে রিপোর্ট দিতে হবে, এবং প্রত্যেকটা ট্রিটির জন্য বাস্তবায়নের সহযোগিতা বা পরামর্শের জন্য কিন্তু বা দেখভাল করার জন্য কমিটি থাকে, ট্রিটি কমিটি বলি আমরা। সুতরাং ওই ট্রিটি কমিটি কাছে রিপোর্ট দেয়া এবং সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে ট্রিটি কমিটি তখন কি বলে রেকমেন্ডেশন দেয় যে একটা রাষ্ট্র কোন কোন জায়গায় কি বিষয় থাকে, কি সমস্যা থাকে, এটাকে বাস্তবায়ন করতে গেলে কি বিষয় দরকার হবে। হ্যাঁ, এরকম কিছু বিষয় থাকে। তারপরে স্পেশাল মেজার্সে যেরকম স্পেশাল রিপোর্টার থাকে, যেমন হিউম্যান রাইটস রিলেটেড স্পেশাল রিপোর্টার। কিছুদিন আগে বাংলাদেশে হিউম্যান রাইটস রিলেটেড কি বলে যে সংস্থার কথা বলেছিলাম, ওএইচসিএচআর, হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, হ্যাঁ, মিশেল ব্যাশেলেট, সে এসেছিল। তো এগুলো কিন্তু মানবাধিকার বাস্তবায়নের যে যে আপনার পদক্ষেপ তার মধ্যে একটি। তারপরে স্পেশাল রিপোর্টারের কথা বললাম, যেমন এই মাসেই মানবাধিকার মানব পাচার বিষয়ক একজন রিপোর্টার আছে গ্লোবালি জাতিসংঘের, হ্যাঁ, প্রফেসর সিলভান মুলালি, সে আসবে বাংলাদেশে। সে এসে সরকারের সাথে কথা বলবে, জাতিসংঘের সাথে কথা বলবে, এবং আমাদের যে এনজিও বা অন্যান্য রিলেভেন্ট পার্টনার যারা আছে, স্টেক হোল্ডার আছে, সবার সাথে কথা বলবে। কথা বলে বোঝার চেষ্টা করবো যে বাংলাদেশে ওভারঅল কতটুকু প্রোগ্রেস করেছে যে হিউম্যান ট্রাফিকিং রেসপন্সে। হয়তো যে জায়গায় ঘাটতি আছে সেখানে হয়তো তার দৃষ্টিতে একটি রিপোর্ট তৈরি করবে এই মিশনের পরে। সেগুলো কিন্তু বাস্তবায়নের এক একটি পর্যায়ে। হ্যাঁ, আরেকটি বিষয় আছে যে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ আমরা বলি, যে প্রতি 4 বছর পর পর ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ হয়, যে ওভারঅল সারা বিশ্বে যে কি পরিস্থিতি দাঁড়ালো, সে জায়গায় একটি দেশ আরেকটি দেশকে রেকমেন্ডেশন দিতে পারে যে আপনার দেশে এই বিষয়টা এইভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এই ধরনের ডিবেট হয়, এবং সেখানে কিন্তু কি বলে প্রত্যেকটা কান্ট্রি চায় যে আমার বিশ্ব দরবারে আমাদের দেশের মান উন্নত থাকুক, আমরা ভালো ভালো দৃষ্টান্ত যাতে উপস্থাপন করতে পারি। সেদিক থেকে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের এক ধরনের অব্লিগেশন তারা ফিল করে যে না, আমাদের মানবাধিকার সিচুয়েশন ভালো করতে হবে, যাতে করে আন্তর্জাতিকভাবে আমরা গর্ব করে দেশকে নিয়ে আলোচনা করতে পারি। এবং এ বিষয়ে জাস্ট কয়েকদিন আগেই একটি ইলেকশন হয়েছিল, যেমন হিউম্যান রাইটস কাউন্সিলের মেম্বার থাকে, সেই মেম্বারগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে হিউম্যান রাইটস কাউন্সিলের একজন সদস্য রাষ্ট্র হিসেবে। তো বাংলাদেশি হিসেবে কিন্তু এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয়, এবং এগুলো কিন্তু মানবাধিকার বাস্তবায়নের পদক্ষেপগুলোর মধ্যে একটি পদক্ষেপ। এবার আমরা আসি যে দেশীয়ভাবে কিভাবে আমরা হিউম্যান রাইটস বাস্তবায়ন করতে পারি। যেমন হিউম্যান রাইটস বাস্তবায়ন করার জন্য আপনি যদি দেখেন যে হিউম্যান রাইটস এর বেসিক কথাগুলো কোথায় আছে, আমাদের সংবিধানে আছে। আমরা আলোচনা করেছি যে ৩য় ভাগে ফান্ডামেন্টাল রাইটস এর কথা আমরা বলেছি এগুলো যদি আমরা বলবৎ করতে চাই, তাহলে আমরা
পিআইএল করতে পারি 102 নম্বর অনুচ্ছেদে। এটা কি বাস্তবায়ন না? দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন প্রসেস, যে বাস্তবায়ন করার জন্য কোর্ট, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া যায়, হাইকোর্ট ডিভিশন পিআইএল গ্রহণ করে। সুতরাং আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্ট এর একটা বড় রোল হচ্ছে হিউম্যান রাইটস বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, তারপরে আপনার প্রত্যেকটা বাংলাদেশে যত আপনার মিনিস্ট্রি রয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য এক একটি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে, জানা আছে কিনা জানি না। সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি একটা রোল থাকে যে ওই মিনিস্ট্রি রিলেটেড যে মানবাধিকার বিষয়গুলো আছে বা আইন কানুন আছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, হ্যাঁ, সেই বিষয়গুলো দেখভাল করা। যেমন ধরেন আমি যদি বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটার যেরকম পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে, তারা আলোচনা করতে পারে যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো দায়িত্বে কোনো অবহেলা আছে কিনা, তাদের মধ্যে কোনো কেউ হিউম্যান রাইটস ভায়োলেট করতে পারে কিনা, এই বিষয়গুলো আলোচনা করতে পারে এবং তারা তদন্তের প্রভিশন তাদের রয়েছে এবং তাদের সেভাবে ডিসিশন নিতে পারে, যেগুলা রাষ্ট্রীয়ভাবে অনেক অনেক হাই প্রোফাইল প্ল্যাটফর্ম, যেখান থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া পসিবল। এমনি ভাবে যেমন আইন মন্ত্রণালয়ের যদি আপনি স্ট্যান্ডিং কমিটির কথা বলেন, যে আইন সঠিকভাবে প্রণয়ন করা হচ্ছে কিনা বা এমন কোন আইন তৈরি করা হচ্ছে কিনা যে আইন আসলে মানবাধিকার ফ্রেন্ডলি না, বরং ওই আইনে এমন কিছু প্রভিশন আছে যেগুলো আসলে মানুষের হিউম্যান রাইটস এর বিরুদ্ধে যাচ্ছে, হ্যাঁ, তখন ওই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি কিন্তু রেকমেন্ড করতে পারে আইন মন্ত্রণালয়কে যে না, আপনারা বিষয়টা এভাবে না করে ওভাবে করেন। তারপরে আপনার হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশে আছে। এটাও আমাদের জন্য একটি গর্বের বিষয় যে বাংলাদেশে একটি হিউম্যান রাইটস কমিশন রয়েছে। যে কমিশন, হয়তো এখানে অনেকেই অনেক ধরনের সমালোচনা করতে পারে যে হিউম্যান রাইটস এর রোল নিয়ে, হিউম্যান রাইটস কমিশনের রোল নিয়ে, যে কতটা অ্যাক্টিভলি হিউম্যান রাইটস কমিশন তাদের রোল প্লে করতে পারছে। তবে এখানে তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হিউম্যান রাইটস কে সমুন্নত করার জন্য। সাদিয়া, আমি সম্ভবত আপনাকে দেখতে পাচ্ছি না। এটা কি এখন আমার এন্ড থেকে কানেকশন কোনো সমস্যা নাকি আপনার এন্ড থেকে বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে, একটু আগে আমি দেখতে পাচ্ছিলাম না। জি জি, আমার এখানে তো কানেকশন একটু আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম যে হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস কমিশনও বাংলাদেশে মানবাধিকার সমন্বয় করতে এবং এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো তাদেরকে আমরা বলতে পারি যে তারাও হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাক্টরদের মধ্যে একজন। তারপরে আমাদের যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তাদেরও অনেক গুরুত্বপূর্ণ রোল আছে। যেমন ধরেন হিউম্যান রাইটস কে সমন্বয় করতে গেলে কোর্টে যেমন অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করতে গেলে সেখানে আপনার লিগ্যাল এইড এর দরকার হয়। যেমন অনেকগুলো এনজিও আছে, তারা সরাসরি ভিকটিমদেরকে লিগ্যাল এইড দিয়ে থাকে। আমি বলতে পারি এখানে আমাদের লাস্ট আশোক আইন সালিশ কেন্দ্র এবং মাদারীপুর লিগ্যাল এইড এবং অন্যান্য আরো অনেক গুরুত্বপূর্ণ এনজিও আছে যারা প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ব্লাস্ট আছে এখানে, তাদের কথা আমরা বলতে পারি। তারপরে পরিবেশ দিক থেকে বেলা কাজ করছে, হ্যাঁ, আরো অনেক অনেক চমৎকার অর্গানাইজেশন বাংলাদেশে আছে যারা হিউম্যান রাইট বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। যদি মানবাধিকার এবং বাংলাদেশ সংবিধানের সাথে সংশ্লিষ্ট যা যা প্রশ্ন আছে, আপনারা যদি এই লাইভটি দেখে থাকেন, আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, আপনারা এখানে কমেন্টে জানাতে পারেন। আমরা আপাতত কোনো প্রশ্ন পাইনি, আমাদের সময় আছে মাত্র 30 সেকেন্ড। তো স্যারকে আমরা ধন্যবাদ দিয়ে দিতে চাই। আমার মনে হয় না আর কোনো প্রশ্ন 30 সেকেন্ডে আসবে। আমরা অপেক্ষা করি আর 1 মিনিট। আপাতত কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না। আমরা দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি আপনারা লাইভটি দেখে থাকেন। আর
এরপরও আপনাদের দেখার সুযোগ রয়েছে, এটা ব্রডকাস্ট করা হবে এবং পরে আমাদের পেজে পাবলিশ করা হবে, আপনারা সেখানেও প্রশ্ন করতে পারেন। আমরা যদি সুযোগ থাকে আমরা বক্তার কাছে, আমাদের মাহাদী হাসান স্যারের কাছে পৌঁছে দেব এই প্রশ্নটি। আমরা আপাতত আজকে আমাদের সেশনটি শেষ করছি। মাহাদী হাসান স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এত সহজভাবে মানবাধিকার এবং ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এর ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।